আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা হচ্ছে টিচার্স ইনবক্সে সালাম দিয়েছো, কি অবস্থা তোমাদের, কেমন আছো? ওকে, তো যেহেতু তোমাদের হচ্ছে তোমরা অলরেডি একটু আগে হচ্ছে ইংলিশ ক্লাস করছো তাই না? তো বাংলা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। তো একটু আমি পরিচয়টা দিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা আমাদের যে ক্লাস সেই ক্লাসটা স্টার্ট করি। আমার নাম হচ্ছে সাবরিনা। আমি পড়াশোনা করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের ইংলিশ ক্লাস কেমন ছিল, কেমন লাগতেছে এসএসসির পরে একটা দীর্ঘ ব্রেকের পরে আবার হচ্ছে ক্লাসটা শুরু করতে, বলো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। তোমাদের অনেকের সাথে আগে আমার এসএসসিতে থাকতে হচ্ছে ক্লাসে দেখা হয়েছিল, আবার অনেকের সাথে নতুন। সো বলো তোমাদের কেমন কি অবস্থা। আচ্ছা, একজন বলছে আমার ক্লাস সেই ক্লাস 8 থেকে করতেছো সেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইচএসসির পড়া নিয়ে টেনশন, এটা কোনো বিষয়? ধুর, মাত্র তো শুরু হইলো, দেখবা যে হচ্ছে দেখতে দেখতে পড়া হয়ে গেছে আর কি। হুম, আচ্ছা ঠিক আছে, ইংলিশ ভালো ছিল। ওকে, তাহলে আমরা আমাদের বাংলা ক্লাসটা স্টার্ট করতে পারি। তো আমাদের যেহেতু এটা ফার্স্ট লেকচার আমরা তোমাদের জন্য খুব ভারী কিছু আসলে রাখি নাই। আমরা প্রথম পত্র থেকে একটা কবিতা পড়বো, সোনার তরী কবিতা। এবং যেহেতু তোমরা পুরোপুরি একটা নতুন মানবন্টনের ভেতর ঢুকতে যাচ্ছ, সেই কারণে আমরা একটু তোমাদের এইচএসসির যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয় ওভারঅল পুরো বাংলার, সেটা আগে দেখা ট্রাই করবো। কারণ তুমি হচ্ছে ক্লাস করলা, তুমি বুঝলাই না যে আসলে তোমার এসএসসি এবং এইচএসসির বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ডের যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের জায়গাটা যদি না বুঝো তাহলে খুব একটা আসলে মানে কাজে দিবে না আর কি। তো এখন একটু আমরা নেক্সট যে 5-10 মিনিট আমি যে কথাগুলো একটু বলতে যাচ্ছি, তোমরা হচ্ছে সেটা একটু মনোযোগ দিবা। পুরো ক্লাসে তো দিবাই, কিন্তু হচ্ছে এই 5-10টা মিনিট তোমার জন্য একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আসলে আমাদের এইচএসসির সিলেবাসটাকে অ্যানালাইসিস করবো এবং মার্কস ডিস্ট্রিবিউশনটাকে হচ্ছে একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। ওকে, তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বাংলা প্রথম পত্র দিয়ে যদি শুরু করি, তোমরা জানো যে তোমরা হচ্ছে ফার্স্ট পেপারে 100 মার্কের উপর এক্সাম দিবা এবং সেকেন্ড পেপারে 100 মার্কের উপর এক্সাম দিবা, রাইট? সো ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট করতেছি। ফার্স্ট পেপারে আমাদের অংশ থাকে দুইটা, একটা হচ্ছে সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ। সো সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে কি হয়, এটা অ্যাজ ইট ইজ তোমাদের অনেকটা এই এসএসসির মতো, যে এসএসসিতে যেরকম তুমি হচ্ছে ফার্স্ট পেপারে 30টা এমসিকিউ দিছো, এই এমসিকিউগুলোর অ্যাগেইনস্টে কোনো অপশন ছিল না, 30টা প্রশ্ন তোমাকে 30টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে, কোনো বিকল্প ছিল না। সেরকমভাবে তোমার এইচএসসিতেও তোমাকে কিন্তু এই যে বহু নির্বাচনে যে প্রশ্নটা হয় 30 মার্কের, সেই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে হবে। তো এখন এই 30টার মধ্যে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা এসএসসিতে যে সহপাঠ ছিল, তোমাদের যে উপন্যাস ছিল 1971, সেটা থেকে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ অ্যান্সার করতে হয় নাই, সেখান থেকে শুধু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অ্যান্সার করছো। বাট এইচএসসিতে এসে এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে তোমাকে এখানে গদ্য থেকেও অ্যান্সার করতে হবে, পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকেও অ্যান্সার করতে হবে, পাশাপাশি তোমাদের যে একটা নাটক আছে এবং একটা উপন্যাস আছে সেখান থেকেও কিন্তু তোমার এমসিকিউ থাকবে। তাহলে আমরা ফার্স্ট পেপার নিয়ে কথা বলতেছি। ফার্স্ট পেপারে 100 মার্কের মধ্যে 70 মার্ক হচ্ছে তোমার সৃজনশীল এবং 30 মার্ক হচ্ছে তোমার এমসিকিউ। এই 30 মার্কের মধ্যে গদ্য থাকবে, পদ্য থাকবে, সহপাঠ থেকে নাটক উপন্যাস থাকবে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম হবে যে গল্প থেকে 12টা এমসিকিউ, কবিতা থেকে 12টা এমসিকিউ, নাটক থেকে 3টা এবং উপন্যাস থেকে 3টা, টোটাল হচ্ছে 30টা। এখানে 31টা প্রশ্ন থাকবে না যে তুমি যে কোনো 30টার উত্তর দিবা, 30টা থাকবে, 30টারই উত্তর দিতে হবে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 1 করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এমসিকিউর ব্যাপারটা বুঝছি। এবার আসো সিকিউতে একটু দেখি। সিকিউর যে 70 নম্বর, এই 70 নম্বরের ক্ষেত্রেও তোমার গল্প, কবিতা এবং সহপাঠের যে দুইটা নাটক উপন্যাস, সেখান থেকেও প্রশ্ন থাকবে। তোমরা এর আগে যখন এসএসসি পরীক্ষা দিছো তখন তোমরা দেখছো যে সহপাঠ অংশ যেটা উপন্যাস, সেখান থেকে তোমার কিন্তু সিকিউ বা সৃজনশীল যেটাকে বলি সেটা ছিল না, তোমাদের ছিল এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সারিং কোশ্চেন। ওই কোশ্চেনের এগেইনস্টে দুইটা পার্ট থাকে, একটা 3 নাম্বার একটা 7 নাম্বার, এটা ছিল তোমাদের সহপাঠ থেকে। বাট এখন যেটা হবে সেটা হচ্ছে তোমার গল্প থেকে 4টা তোমাকে অপশনে দেওয়া থাকবে, 4টা থেকে অ্যাটলিস্ট তোমাকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে গল্প থেকে যদি তুমি 2টা অ্যান্সার করো, আবার কবিতা থেকে তোমাকে এরকম 3টা দেওয়া থাকলো, সেখান থেকে তুমি অ্যাটলিস্ট কি করলা, 2টা অ্যান্সার করলা। তারপর ধরো বলা আছে নাটক থেকে 2টা এবং উপন্যাস থেকে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে নাটক থেকে তোমাকে অ্যাটলিস্ট কয়টা অ্যান্সার করতে হবে, একটা। উপন্যাস থেকে অ্যাটলিস্ট কয়টা অ্যান্সার করতে হবে, একটা। তাহলে এখানে কি হলো, 2 2 4 আর হচ্ছে 6টা, তো তোমার সৃজনশীল হচ্ছে অ্যাটলিস্ট 7টা অ্যান্সার করতে হবে। আর একটা +1 যেটা, এটা তুমি তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে উত্তর করতে পারো। তাহলে গদ্য থেকে তোমার অ্যাটলিস্ট অ্যান্সার করতে হবে কয়টা, 2টা। পদ্য থেকে তোমার অ্যাটলিস্ট অ্যান্সার করতে হবে 2টা।
নাটক থেকে তোমাকে অন্তত উত্তর করতে হবে একটা, উপন্যাস থেকে তোমাকে অন্তত উত্তর করতে হবে একটা। তার মানে কি দাঁড়াইলো ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াইলো এই যে তুমি কোনো গল্প, কোনো কবিতা, কোনো নাটক বা উপন্যাস বাদ দিতে পারবা না। এমন না যে তুমি নাটক পড়লা, উপন্যাস না পড়লা, ভাবলা যে আমি সহপাঠ থেকে শুধু নাটক থেকে উত্তর দিব, এমন হবে না। বা সহপাঠ থেকে শুধু উপন্যাস থেকে অ্যান্সার করব, এমন হবে না। তোমাকে প্রত্যেকটা টপিক থেকে অন্তত একটা করে হলেও টাচ করতে হচ্ছে। এই যে দেখো 2, 2, 4 আর হচ্ছে 6, আর একটা যেটা এক্সট্রা থেকে যায়, অর্থাৎ তোমাকে তো 7টা অ্যান্সার করতে হবে। তো এই একটা তুমি তোমার ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দিতে পারবা, বাট অ্যাটলিস্ট দুইটা দুইটা একটা একটা এখান থেকে উত্তর করতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই যে আমরা 100 মার্কের যে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা তোমাদেরকে বুঝালাম, এইটা নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কনফিউশন আছে কিনা? ঠিক আছে, 100 মার্কের বাংলা প্রথম পত্রের যে মানবন্টনটা সেটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে শুধু ওয়াই বলো, আর না বুঝলে এন বলো, তাহলেই হবে। আচ্ছা, বাংলা প্রথমের ক্ষেত্রে বোর্ড বই থাকে। নিঝুম ক্লাস নোট বলতে ধরো আমি একটা কবিতা পড়াচ্ছি, কবিতা পড়ানোর সময় কবিতার যে ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি লাইনের, সেগুলো তোমার লিখে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেটা তুমি বইও লিখতে পারো, খাতাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, বুঝছো সবাই? মাশাল্লাহ, তোমরা তো অনেক বুঝেদার বাচ্চা কাচ্চা। এত লক্ষ্মী বাচ্চা হলে তো আবার সমস্যা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট পেপার বুঝছি, ফার্স্ট পেপারের মানবন্টনটা অনেকটা এরকম। এবার আসলে আমরা সেকেন্ড পেপারের মানবন্টনটা দেখি। দেখো, ফার্স্ট পেপারের মানবন্টনটা তোমাদের এসএসসির মানবন্টনের সাথে কিন্তু মিলে গেছিল, ফলে তোমরা বুঝতে পারছো খুব সহজে। এখন সেকেন্ড পেপারের মানবন্টনটার মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে, একটু জটিলতা আছে। কি জটিলতা? তুমি এতদিন কি করছো এসএসসিতে? তুমি হচ্ছে এমসিকিউ উত্তর করছো, আর হচ্ছে রিটেনের টপিকগুলো লিখছো। বাট এইচএসসিতে এসে যে কথাটা আমি ওরিয়েন্টেশন ক্লাসেও বলছি, তোমরা যারা যারা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস করছো তাদের জানার কথা, যে আমি বলছিলাম যে তোমাদের গ্রামারে এখন আর কিন্তু কোনো কি নাই, এমসিকিউ নাই, যে তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে, তুমি কারেক্ট অ্যান্সারটা চুজ করবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই সুবিধাটা এখন আর নাই। তাহলে কিভাবে আসবে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, ক্লাস শেষে পিডিএফ দিব কিনা? হ্যাঁ, তোমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই কিছু দ্রুততম সময়ের মধ্যে তুমি যখন পাস্ট ক্লাসে অপশনটাতে যাবা, সেখানে তুমি এই ক্লাসের রেকর্ডটাও পাবা, এবং একই সাথে নোটস আকারে আমি যে যে অ্যানোটেড নোটটা দিচ্ছি তোমাদেরকে, মানে আমি যেখানে যেখানে যা যা লিখতেছি এগুলো সহ, অ্যানোটেশন সহ, এই লেখালেখি সহ তুমি পিডিএফটা তোমার প্রোফাইলে ওই যে পাস্ট ক্লাস অপশনটাতে ক্লাস এবং নোটস দুইটাই পেয়ে যাবা, কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা, তো সেকেন্ড পেপারের কথা যেটা বলতেছিলাম, যে সেকেন্ড পেপারে আমাদের যে নম্বর বিভাজনটা সেটা অনেকটা এরকম, যে 30 এবং 70। তো ফার্স্ট পেপারে 30 তো এমসিকিউ, কিন্তু এখানে 30 হচ্ছে তোমার ডিরেক্টলি ব্যাকরণ, ঠিক আছে? এবং বাকি যে 70, এই 70 হচ্ছে তোমার নির্মিতি। তাহলে 30 কি? 30 হচ্ছে আমাদের ব্যাকরণ, এবং 70 হচ্ছে আমাদের নির্মিতি অংশ। এই 30 এবং 70 মিলিয়ে টোটাল হচ্ছে আমাদের 100 মার্ক। এখন ব্যাকরণের যে 30 নম্বর, সেখানে আমাদের ব্যাকরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে। সেই টপিকগুলো কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। একদম প্রথম যে তোমার ব্যাকরণের টপিকটা থাকে সেটা হচ্ছে উচ্চারণ থেকে। উচ্চারণের ক্ষেত্রে আমরা উচ্চারণের নিয়ম লিখতে দিতে পারে, অথবা শুদ্ধ উচ্চারণ লিখতে দিতে পারে। এখানে 1 নম্বর প্রশ্নে 2টা অপশন থাকে। 1-এর কতে তোমাকে লেখা থাকে, 1-এর ক, একটু পরে আমরা কোশ্চেনও দেখবো, কোশ্চেন দেখলে বুঝবা। 1-এর কতে লেখা থাকে উচ্চারণের নিয়ম লিখো, সেক্ষেত্রে অধ্বনির উচ্চারণের নিয়ম, এ ধ্বনির উচ্চারণ নিয়ম, এরকম নিয়ম থাকে। অথবা দিয়ে থাকে, যে যারা নিয়ম উত্তর করতে চায় না তাদের জন্য অথবা দিয়ে থাকে হচ্ছে শুদ্ধ উচ্চারণ লিখো, ঠিক আছে? সো এটা থাকে 1-এ। তাহলে 2-এ কি থাকে? 2 নাম্বার, মানে এটার জন্য নাম্বার হচ্ছে 5, দেখো লেখা আছে সুন্দর করে 5 নাম্বার। 2 নাম্বার, তাহলে 30 থেকে 5 নাম্বার গেল, আর 25 নাম্বার। সো 2 নাম্বার প্রশ্নে তোমার যেটা থাকে সেটা হচ্ছে বানানের ক্ষেত্রে বানানের নিয়ম অথবা শুদ্ধ বানান লিখতে হয়, যার যেটা কমফোর্ট সে সেটা লিখতে পারে। আচ্ছা, 10 নাম্বার চলে গেল, আরো থাকে 20 নাম্বার। ওকে, 3 নম্বরের প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করা। ব্যাকরণিক শব্দশ্রেণী কি আমরা তো ক্লাসের সামনে ধীরে ধীরে পড়বো, বাট এখন যদি একটু শর্টকাটে বলে রাখি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমার পার্টস অফ স্পিচ বের করার জন্য তুমি হচ্ছে 5 মার্ক পাবা। 4th যে কোশ্চেনটা থাকে, চতুর্থ, সেটা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া থেকে, অর্থাৎ উপসর্গ, সমাস অথবা প্রত্যয়, এগুলো থেকে প্রশ্ন থাকে। তোমার এখন অপশন থাকে, তুমি চাইলে উপসর্গ অ্যান্সার করতে পারবা, চাইলে সমাস অ্যান্সার করতে পারবা, ইটস আপ টু ইউ।
আচ্ছা, 5 নম্বর প্রশ্ন থাকে বাক্যতত্ত্ব থেকে, অর্থাৎ তোমার ওই যে তোমরা যে 9-10-এ পড়ছো না, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ওইটারই ভার্সন বাংলায়। ঠিক আছে, তো এখান থেকে 5 মার্ক থাকে, এবং শেষ যে 5 মার্ক সেটা থাকে বিভিন্ন অপপ্রয়োগ দেওয়া থাকে। অপপ্রয়োগ মানে কি? বিভিন্ন ভুল বাক্য দেওয়া থাকে, ভুল শব্দ দেওয়া থাকে, সাধু চলিতের মিশ্রণ দেওয়া থাকে, অথবা বানান ভুল করে দেওয়া থাকে, ডাবল প্লুরাল করে দেওয়া থাকে, তোমাদেরকে সেটাকে কারেক্ট করে লিখতে হবে। এই হচ্ছে টোটাল 6টা টপিক দিয়ে আমাদের 30 মার্ক, প্রত্যেকটা টপিকের নাম্বার হচ্ছে 5 5 5 5 করে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যখন এই বাংলা সেকেন্ড পেপারের ক্লাসগুলো করব, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপার, তখন আমরা আর কি আরো ভালো বুঝতে পারবো যে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। 30 নাম্বার গেল, তাহলে বাকি 70 হচ্ছে তোমার নির্মিতি। নির্মিতি মানে কি? রচনা অংশ। তাহলে সেখানে কি কি থাকে? সেখানে ধরো তোমাকে পারিভাষিক শব্দ লিখতে দিতে পারে, তোমাকে দিনলিপি লিখতে দিতে পারে, প্রতিবেদন লিখতে দিতে পারে, ইমেইল, SMS এগুলো লিখতে দিতে পারে, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলো লিখতে দিতে পারে, তারপর হচ্ছে ডায়ালগ যে ইংরেজিতে লিখো সেই সংলাপ অথবা ক্ষুদে গল্প লিখতে দিতে পারে, আর হচ্ছে রচনা লিখতে দিতে পারে। রচনার ক্ষেত্রে 5টা অপশন থাকে, 5টা অপশন থেকে যেটা তোমার ইচ্ছে সেটা তুমি উত্তর করতে পারবা। রচনার নাম্বার সবচেয়ে বেশি 20 নাম্বার। তো এই করে আমাদের হচ্ছে এখানে 70 নম্বরের একটা রিটেন আমাদেরকে লিখতে হয়। ঠিক আছে, তাহলে ব্যাকরণে 30 এবং রিটেনে 70, এই হচ্ছে টোটাল আমাদের বাংলা সেকেন্ড পেপারের 100 মার্ক। এখানে আবার একটু মনে করাই দেই, এই 30 মার্কের ব্যাকরণ কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আকারে আসবে না, এটা তোমাকে লিখতে হবে। কিভাবে লিখবা সেটা একটু যদি খেয়াল করো, এই যে দেখো এইভাবে আসবে। ঠিক আছে, এই যে দেখো, এক অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো, অথবা এই শব্দগুলো থেকে যে কোনো 5টা শব্দের শুদ্ধ উচ্চারণ লিখো। তাহলে এখানে তোমার কিন্তু ওই যে বৃত্ত ভরাট করার অপশনটা সেকেন্ড পেপারে একেবারেই থাকতেছে না, তোমাকে লিখতে হবে। তো লিখতে হলে কিভাবে তুমি লিখতে পারবে? তোমাকে অনেক ভালো করে এগুলো বুঝতে হবে, নিয়ম বুঝতে হবে, অনেক বেশি এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি হচ্ছে এগুলো অ্যান্সার করতে পারবা। এই যে দেখো, এখানে কিন্তু কোনো ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেনের অপশনই এক্সিস্ট করে না, এটা একটু ভালো মতো মাথায় রেখো। এই যে দেখো কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। যে দেখো 4 নম্বরে আমরা বলছিলাম যে শব্দ গঠন প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে, অর্থাৎ উপসর্গ, সমাস অথবা প্রত্যয়। তো দেখো পরীক্ষায় প্রশ্ন আসছে উপসর্গ থেকে অথবা সমাস থেকে, তুমি যেটা দিতে চাও তুমি তোমার ইচ্ছা মতো দিলা, কোনো সমস্যা নেই। তারপরে যে দেখো এখানে বাক্য থেকে, রিটেন যে আমাদের টপিকগুলো থাকে সেই রিটেন টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে। দিনলিপির এগেইনস্টে থাকে হচ্ছে প্রতিবেদন, তাহলে যার ইচ্ছে সে দিনলিপি লিখবে, যার ইচ্ছে সে প্রতিবেদন লিখবে, যার ইচ্ছে সে ইমেইল লিখবে, যার ইচ্ছে সে অ্যাপ্লিকেশন লিখবে, ইটস আপ টু ইউ। তারপর ভাব সম্প্রসারণ লিখতে মন না চাইলে সারাংশ লিখবা, সারাংশ লিখতে মন না চাইলে ভাব সম্প্রসারণ লিখবা। দুইটারই মার্কস কি 10, একটা একটা বিকল্প হিসেবে আসছে। এই যে দেখো রচনার ক্ষেত্রে এরকম 5টা পয়েন্ট দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা রচনা হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে সিলেবাস এবং মানবন্টন, সেটা তোমাদের কাছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিভাবে প্রশ্ন হবে, কিরকম ভাবে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানায় দাও। কোনো প্রশ্ন আছে কিনা এখান থেকে? যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের যেই সোনার তরী কবিতা সেখানে হচ্ছে চলে যাব। নিঝুম, ইন্ট্রোডাক্টরি এক্সামে একদম সহজ সহজ বাচ্চা কাচ্চা প্রশ্ন থাকবে, তুমি কোনো টেনশনই করো না। আচ্ছা, যারা বলছো যে অনেক কঠিন, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আগে ছিলা স্কুলের একটা শিশু, তুমি এখন বড় হচ্ছ না, তুমি একটা কলেজে পড়ো, মানে ধরো স্কুল লাইফ শেষ হওয়া মানেই তো তোমার একটা বয়স এসে তুমি একটু পরিণত হইছো, তো স্বাভাবিকভাবে তোমার জীবনটা আস্তে আস্তে তো কঠিন হবে। তোমাদের জীবনের থেকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি আমার জীবনটা একটু বেশি কঠিন না? তাহলে ইট ডিপেন্ডস অন এজ, তোমার যখন বয়স হচ্ছে, তোমার এক্সপেরিয়েন্স হচ্ছে, তুমি আরো বেশি প্রেশার নিতে শিখবা, এটাই তো স্বাভাবিক। তো এটাকে কঠিন মনে করার কিছু নাই, আমরা তো আসি তোমাদের জন্য পুরো কোর্স জুড়ে, যাতে হচ্ছে তোমার ইস্যুসগুলা সলভ করা যায়। সো টেনশন নাই, কোনো প্যারা নাই, একদম চিল। আচ্ছা, এত লেখা কিভাবে কভার করবা মাইশা? ট্রাস্ট মি, লেখা শেষ করার পরে দেখবা যে আরো টাইম আছে। এখন মনে হচ্ছে যে এত লেখা কিভাবে কভার করবো, বাট মেইন এক্সাম দিতে গেলে দেখবা যে রচনা লিখতেই আসো, ঘড়ি আর মানে টাইম আর শেষ হচ্ছে না, ঘন্টা আর দিতেছে না। এটা আমার সাথে অনেক হয়েছে, আমি জানি। আচ্ছা, রচনার ক্ষেত্রে সিলেবাস থাকবে না। রচনার সিলেবাস বলতে তোমাদেরকে এরকম মানে বিগত বছরের প্রশ্ন দেখে আমরা একটা ধারণা করতে পারি যে এই রচনাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা তোমাদেরকে ক্লাসে বলে দিব, কোনো চিন্তা নাই। আচ্ছা ওকে, আসো আজকে বাংলা ফার্স্ট আমাদের যে কবিতা সেই কবিতাটা শুরু করি। না রিফাত, ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম একটা একটার বিকল্প, কি বললাম তোমাদেরকে, আহারে বাচ্চারা। এই যে দেখো কোথায় গেল, সারাংশ সারমর্ম সারসংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন থাকবে। তার মানে তোমার হয় সারাংশ সারমর্ম পড়তে হবে অথবা ভাব সম্প্রসারণ পড়তে হবে, বা দুইটাই পড়বা, যেটা পরীক্ষায় কমন আসে সেটা থেকে উত্তর দিবা। ঠিক আছে?
ওকে আয়শা, তোমাদের সিলেবাসটা একটু দেখো, সিলেবাসে যেভাবে আছে আমরা সেভাবে ইনশাল্লাহ আগাবো আর কি। ওকে, ঠিক আছে, আমরা এটা পড়তে পড়তে আরো বুঝবো, কোনো টেনশন নাই। আমরা কবিতা শুরু করি। কবিতাটার নাম হচ্ছে সোনার তরী। সো এই কবিতাটা তোমরা মনে হয় আগে পড়ো নাই। তো কবিতাটা শুনলে ফার্স্টে তোমাদের মাথায় কি আসে বলো? একটা তরী, একটা নৌকা। তরী মানে তো নৌকা, তাই না? এই তরী মানে কি? নৌকা। আচ্ছা, তো একটা নৌকা গোল্ড দিয়ে মোড়ানো, নাকি? কি মাথায় আসে তোমাদের বলো তো? রবীন্দ্রনাথ মাথায় আসে? আর কিছু মাথায় আসে না? আমার তো মাথায় আসে যে একটা নৌকা গোল্ড দ্বারা পরিপূর্ণ, আমি এটাকে হাইজ্যাক করে নিয়ে যাব, তারপর আমি কুটিপতি, আমার 3 প্রজন্ম বসে বসে হচ্ছে খাবে, আর কোনো কাজ নাই। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যার যার কি কি মাথায় আসে আমি শুনে ফেলছি, আমার মাথায় কি আসে সেটাও শুনে ফেলছো। এখন আমি ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখছেন। এই কবিতাটার বিষয়বস্তুটা হচ্ছে একদম শর্টকাটে, তোমাকে যদি আমি এক কথায় বলি তুমি এই কবিতাটা দ্বারা কি মাথায় রাখবা, সেটা হচ্ছে যে দেখো, আমরা একটা ভাব সম্প্রসারণ পড়ছিলাম না ছোটবেলায়, যে মানুষ বাঁচে তার কর্মের মাঝে, হ্যাঁ, বা ওই কাজই মানুষকে মহৎ করে তোলে, এরকম কিছু ভাব সম্প্রসারণ আমরা শুনছিলাম না, যে কর্মই হচ্ছে মানুষকে কি করে, টিকিয়ে রাখে বা বাঁচিয়ে রাখে। আচ্ছা, সো মানুষ বাঁচে কর্মের মাঝে, এই ভাব সম্প্রসারণটার মূল বিষয়টাই আমাদের এই সোনার তরী কবিতাটার মধ্যে নিহিত আছে বা লুকিয়ে আছে। তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা কি একটা সার্টেন টাইমের পরে, সেটা আজও হতে পারে, কালো হতে পারে, 5 বছর পরে হতে পারে, 10, 20, 30, যে কোনো বছর একটা সার্টেন টাইমের পরে আমি, তুমি, আমরা সবাই হচ্ছে মারা যাবো, আমরা কেউই থাকবো না। তো এখন ধরো আমাদের 10 বছর আগে যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে আমরা এখন আর শারীরিকভাবে আমাদের আশেপাশে পাই না, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, শারীরিক অস্তিত্ব যেটা। আচ্ছা, কিন্তু সে যদি কোনো ভালো কিছু করে থাকে, তার কোনো কর্ম দ্বারা যদি আমরা এখনো উপকৃত হই, তাহলে আমরা কিন্তু তাকে তার কর্মের কারণে মনে রাখি, আমরা বলি, ওই জায়গাটা পাস করার সময় বলি যে ইস, এখানে একটা লোক ছিল, এই লোকটা এই কাজটা করে গেছে, এটা অনেক ভালো কাজ করে গেছে। তার মানে আমরা কিন্তু তার শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে গেলেও তার কর্মের কারণে আমরা কিন্তু তাকে ভুলি নাই, তাকে আমরা মনে রাখছি, তাকে আমরা স্মরণ করতেছি, ইন সাম কেস আমরা তাকে শ্রদ্ধাও করতেছি। তাহলে এখানে এসে আমরা যেটা দেখতেছি যে এই পুরো কবিতাটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবন দর্শন ফুটে উঠছে। এটা একটু মনে রেখো শব্দটা, জীবন দর্শন, রবীন্দ্রনাথের জীবন দর্শন। সো জীবন দর্শন বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, যে তিনি তখন তিনি যখন এই কবিতাটা লিখতেছেন তখন তিনি ছিলেন হচ্ছে আমাদের যে কুষ্টিয়া আছে না, সে কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে তিনি হচ্ছে ছিলেন, এবং সেখানে তিনি পদ্মা পারে, আমাদের যে পদ্মা নদী, সে পদ্মা পারে বোটে বসে তিনি হচ্ছে এই কবিতাটা লিখছিলেন। তো এখানে একটা আয়রনি আছে। আয়রনিটা হচ্ছে যে কবিতাটা যদিও বর্ষাকাল কেন্দ্রিক, কবিতাটা পড়লে তোমার মনে হবে যে প্রচন্ড বর্ষার মধ্যে মনে হয় কবি বসে আছেন, তার চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, তিনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, এরকম তোমার ফিল হইতে পারে, ঠিক আছে। কিন্তু আয়রনির ব্যাপারটা হচ্ছে, কবিতাটা যখন কবি লিখতেছেন কুষ্টিয়ার শিলাইদহে, হ্যাঁ, বোটে বসে যখন তিনি, নৌকায় বসে তিনি যখন কবিতাটা লিখতেছেন, তখন হচ্ছে ফাল্গুন মাস, ঠিক আছে। মানে বুঝো কবি সাহিত্যিকদের কাল্পনিক শক্তি কতটা প্রখর হইলে ফাল্গুন মাসে বসে তিনি এমন একটা কবিতা রচনা করেন, যে কবিতাটার মধ্যে আমরা দেখতেছি যে শ্রাবণের যে প্রচন্ড বর্ষণ, সেই বর্ষণের একটা রূপ তিনি তুলে ধরতে পারতেছেন। তাহলে কবিতাটার মধ্যে শ্রাবণ মাসের উল্লেখ করা আছে, কিন্তু কবিতাটা যখন তিনি লিখছেন, সে কবিতাটা লিখছেন হচ্ছে ফাল্গুন মাসে। এবং এখানে কবির কোন জীবন দর্শন ফুটে উঠছে? সে জীবন দর্শনটা হচ্ছে যে মহাকালের কাছে, সময়ের কাছে মানুষের যে অস্তিত্ব, শারীরিক অস্তিত্ব, সেটার কোনো দাম নাই, এবং দেখা যায় যে মানুষের শারীরিক অস্তিত্ব হচ্ছে বিলীন হয়ে যায়, কিন্তু মানুষের যে কর্মগুলো, সে কর্মগুলো হচ্ছে টিকে থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে এক কথায় বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, শিল্প স্রষ্টার চেয়ে, শিল্প স্রষ্টার চেয়ে শিল্প কর্ম গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি একটা জিনিস তৈরি করছো, তোমার থেকে তুমি যেটা তৈরি করছো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, এই যে আমরা এখন ফোনে, ল্যাপটপে, পিসিতে, বিভিন্ন ডিভাইসে, এই যে আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করতেছি, এখন দেখো আমরা যেটা ব্যবহার করতেছি এটার ইম্পর্টেন্সটা আমরা সবাই বুঝি, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কে বানাইছে, কবে বানাইছে, কেন বানাইছে, এটা কি এখন আমাদের কাছে সেম গুরুত্বপূর্ণ না? আমাদের কাছে গুরুত্বপূর্ণ কি, যে এটা দ্বারা আমি উপকৃত হচ্ছি, আমি এটা ব্যবহার করব, কিন্তু এটা কে বানাইছে তাকে কি আমরা এখনো ওইভাবে মনে রাখছি? মনে কিন্তু রাখি নাই। তাহলে এখানে কবি তার যে জীবন দর্শনটা প্রকাশ করতে চাচ্ছেন সেটা
হচ্ছে যে কোনো একটা সাহিত্য বা শিল্প তৈরি করছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার শিল্পকর্মগুলো বা তার সৃষ্টিকর্মগুলো। ঠিক আছে, তাহলে আমরা আসো, মহাকাল হচ্ছে সময়, মহাকাল মানে হচ্ছে সময়। আচ্ছা তানিশা, মাশাল্লাহ। ওকে, তাহলে আমরা আসো আগে কবি সম্পর্কে জেনে নেই, তারপরে কবিতায় যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছবি দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিদের মধ্যে যেহেতু বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, তোমাদের এমসিকিউর জন্য তোমরা হচ্ছে কবি পরিচিতিটা কোনোভাবে মিস করবা না, খুব ভালো করে আসলে পড়ার ট্রাই করবা। তো আসো আমরা একটু দেখি। দেখো বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম, এবং বাংলায় যদি সেটাকে আমরা বলি তাহলে সেটা হচ্ছে 1268 বঙ্গাব্দ, এবং তিনি মৃত্যুবরণ করেছেন হচ্ছে 1941 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছেন। ওকে, তাহলে আমরা তার পিতামাতার নামটা একটু খেয়াল করতে পারি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী। তার দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথরা মূলত কিন্তু আসলে আমরা যেটা বলি যে ঠাকুর যে তার উপাধিটা, হ্যাঁ আমরা এখানে একটু খেয়াল করব, একটা হচ্ছে উপাধি, আর মানে ঠাকুর তো উপাধি না, উপাধি হচ্ছে আরেকজন দেয়, উপাধি, পদবী, আরেকটা হচ্ছে ছদ্মনাম। সো এই তিনটা জায়গায় তোমাদের একটু দেখবে যে প্রায় কনফিউশন হয় যে উপাধি কি, পদবী কি, ছদ্মনাম কি। ওকে, ফার্স্ট এটা থেকে শুরু করি। উপাধি হচ্ছে কবি নিজে নিজেকে দেয় না, আরেকজন দেয়। যেমন ধরো আমরা তাকে বলি বিশ্বকবি, হ্যাঁ, আমরা তাকে বলি গুরুদেব, তারপর আমরা তাকে বলি হচ্ছে আরো অনেক কিছু, হ্যাঁ, তাকে আমরা অনেক নামে হচ্ছে ডেকে থাকি। সো যেই নামটা আমরা তাকে দেই, অন্যরা তাকে দেয়, সেটা হচ্ছে উপাধি। ঠিক আছে, কখনোই কবি নিজেকে নিজে কোনো উপাধি দেন না, এটা সুন্দর না এবং হয়ও না। আচ্ছা, তাহলে পদবী কি? পদবী হচ্ছে যেটাকে আমরা বলি সারনেম। যেমন ধরো আমার পুরো নাম কি, সাবরিনা আলম, তো এখন ধরো আমার বংশের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে পদবী। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা পদবী পাচ্ছি হচ্ছে ঠাকুর, যদিও তারা আগে ঠাকুর ছিলেন না, তাদের আগের পদবী ছিল হচ্ছে কুশারী। পরবর্তীতে বিভিন্ন পরিক্রমায় দেখা গেছে যে তারা যখন কলকাতায় এসে বসবাস শুরু করেন, রবীন্দ্রনাথের যারা হচ্ছে পূর্বপুরুষ ছিলেন তারা মূলত খুলনার দক্ষিণ দিঘিতে বসবাস করতেন আর কি। তো ওই খুলনার দক্ষিণ দিঘিতে রবীন্দ্রনাথের যে পূর্বপুরুষ ছিলেন পঞ্চানন কুশারী, তারা একটা সময় ঠিক করলেন যে তারা কলকাতায় এসে আর কি বসবাস করবেন। তো কলকাতায় বসবাস করবেন, তাহলে তাদেরকে তো কোনো একটা কাজ করতে হবে নতুন করে। তখন তিনি হচ্ছে পঞ্চানন কুশারী যিনি আর কি, তারা হচ্ছে কি করলেন, পুরোহিতের পেশা নিলেন। পুরোহিত তো বুঝো যারা হচ্ছে পূজা অর্চনার কাজ করে, পূজা অর্চনার কাজ যারা করে তাদেরকে কিন্তু ঠাকুর বলে সম্বোধন করা হয়। ওইখান থেকে হচ্ছে রবীন্দ্রনাথের নামের সাথে ঠাকুরটা আসছে। তো আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে রবীন্দ্রনাথের পদবী হচ্ছে প্রথমে ছিল কি কুশারী, এবং পরবর্তীতে আমরা দেখি যে আসে হচ্ছে ঠাকুর। তাহলে পদবী কি, যেটা হচ্ছে তার আগে থেকে নামের সাথে থাকে বা বংশ পরিক্রমে আসে। তাহলে উপাধি হচ্ছে আমরা যেটা দেই, পদবী হচ্ছে তার নামের সাথে যেটা আছে সেটা, আর ছদ্মনাম হচ্ছে কবি নিজে দেন। তো কবিরা কেন নিজের ছদ্মনাম দেন? এটাকে বলে একটা ফেক আইডেন্টিটি নেওয়া। যেমন তোমরা অনেকেই আসো যে বিভিন্ন সময় নিজেদের নাম লুকায় কোন একটা, ধরো এমন একটা কোনো কিছু করতেছো যে তুমি চাও না যে বাকিরা জানুক, সেক্ষেত্রে তোমরা অনেক সময় কি করো, নিজেদের নামটাকে লুকায় অন্য কোনো একটা ফেক নাম ক্রিয়েট করো, ফেক অ্যাকাউন্ট অথবা ফেক যে কোনো কিছু। তো এরকম কবিরা অনেক সময় নিজেদের সাহিত্যকর্মগুলো হয়তো বা তারা চাচ্ছেন যে নিজের নামের প্রকাশ করবেন না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে হতে পারে। তো এগুলোর কারণে তারা অনেক সময় ছদ্মনাম নিতেন। যেমন রবীন্দ্রনাথের ছদ্মনামে আমরা পাই হচ্ছে ভানু সিংহ, হ্যাঁ, বা ভানু সিংহ ঠাকুর, তো এটা তার ছদ্মনাম আর কি। ঠিক আছে, সো এই তিনটে জিনিস একটু আমরা খেয়াল করলাম। এবার আসো আমরা একটু দেখি যে তার আর কি কি গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা ছোটবেলা থেকেই হচ্ছে এটা শুনে আসি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নাই। ঠিক আছে, তো আমাদের কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় মূর্খ, ব্যাপারটা এমন না। দেখো রবীন্দ্রনাথ যেই ফ্যামিলি থেকে বিলং করেন, এটা তো তোমার আমার মতো টিপিক্যাল ফ্যামিলি না যে আমাদেরকে ঘাটটা ধরে সকালবেলা হচ্ছে আম্মু উঠায়া জোর করে ঠেলে ঠুলে স্কুলে পাঠাবে, কলেজে পাঠাবে, এমন ফ্যামিলি তো না রে ভাই। রবীন্দ্রনাথরা বংশ, যদি তুমি ওনার ফ্যামিলি যদি খেয়াল করো, তারা হচ্ছে জমিদারি করতো, তাদের অনেক টাকা পয়সা ছিল, তো এরকম ওরা কেন স্কুলে যাবে, স্কুলই না বরং ওদের কাছে চলে আসবে, তাই না? তো এই জন্য তোমাদের যদি মনে হয় যে তিনি বিদ্যালয়ে পড়াশোনা করেন নাই, তাহলে তার মনে হয় পড়াশোনায় ঘাটতি আছে, ব্যাপারটা এমন না।
আমরা যদি একটু ইনফর্মালি বলি, তিনি বিদ্যালয়ে যান নাই ঠিকই, কিন্তু বিদ্যালয়কে তার বাসায় নিয়ে আসা হয়েছে। কিভাবে? যত ফেমাস ফেমাস টিচাররা আছে, যত মানে প্রত্যেকটা সাবজেক্টের যত যারা হচ্ছে সেলিব্রিটি টাইপের মানুষজন আছে, হ্যাঁ, শিক্ষক হিসেবে, তাদেরকে ওর বাড়িতে নিয়ে এসে ওকে পড়ানো হয়েছে। তাহলে স্কুলেও যায় নাই ঠিকই, উনি যায় নাই ঠিকই, কিন্তু স্কুলটাকে ওনার কাছে নিয়ে আসা হয়েছে। তাহলে ওনার শিক্ষার কোনো কমতি ছিল এটা ভাবা যাবে না। জাস্ট ওই প্রাতিষ্ঠানিক আমরা যেভাবে যাই সার্টিফিকেটের জন্য, পরীক্ষা দেই, ওরকম শিক্ষার মধ্য দিয়ে উনি যায় নাই আর কি। ঠিক আছে, এমনিতে ওনার শিক্ষার যে 16 আনা, সে 16 আনার জায়গায় 20 আনা হচ্ছে আমরা বলতে পারি যে ঠিকঠাক মতো হয়েছে। সো ওনার শিক্ষা নিয়ে আমাদের আসলে আর ওইভাবে টেনশন করার দরকার নাই আর কি। আচ্ছা, তো এখানে তার সাহিত্যকর্ম সম্পর্কে বলা আছে যে খুব ছোটবেলায় তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, অর্থাৎ খুব ছোটবেলা থেকেই বোঝা যায় যে উনি আসলে কবিতা টবিতা লিখতে পারেন বা ওনার মধ্যে এই সাহিত্য বোধটা আছে। এবং তার বয়স যখন মাত্র 15 বছর, তখন কিন্তু তার এই বনফুল কাব্যটা প্রকাশিত হয়। বনফুল কাব্যগ্রন্থের কবিতাগুলো ধারাবাহিকভাবে জ্ঞানাঙ্কুর এবং প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে বই আকারে আমরা দেখি প্রকাশিত হতে। তার মানে ধরো আমি একটা কবিতা লিখতেছি, তো একটা কবিতা লেখা হইলো, কবিতাটাকে আমি একটা পেপারে পাবলিশ করলাম, এরকম 8টা 10টা 15টা কবিতা হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা এই কবিতাগুলো তো পেপারে বিচ্ছিন্নভাবে আছে, আমি এটা দিয়ে একটা বই লিখে ফেলি বা একটা বই হিসেবে প্রকাশ করে ফেলি, এরকম আর কি। যে কাব্যগ্রন্থের যে কবিতাগুলো সেগুলো ধারাবাহিকভাবে প্রথমে পত্রিকায় প্রকাশিত হয়েছে, জ্ঞানাঙ্কুর এবং প্রতিবিম্ব, পরে সেটা বই আকারে 1880 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাতে চলে আসছি কবি পরিচিতির, সেটা হচ্ছে তার বিশেষ অর্জন এবং তার যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আছে সেটা। দেখো, যেহেতু সোনার তুই একটা কবিতা এবং তোমাদের একটা গল্প আছে অপরিচিতা, তো দুই জায়গায় তুমি গল্প আকারে এবং কবিতা আকারে দুই জায়গায় তুমি হচ্ছে রবীন্দ্রনাথকে পাবা, ছোট গল্পকার হিসেবেও পাবা, কবি হিসেবেও পাবা, তোমাদের সিলেবাসে দুই জায়গায় রবীন্দ্রনাথ আছে। এই কারণে তোমার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে এই যে গল্পের পার্টটা এবং কবিতার পার্টটা বিশেষ গুরুত্ব দিয়ে তোমাকে হচ্ছে দেখতে হবে, পাশাপাশি বাকিগুলো দেখতে হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, বলতেছে তার ছোট গল্পের নামগুলো। বিশেষ করে একটা প্রশ্ন অনেক বেশি আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কোনটা, সর্বশেষ রচিত গল্প কোনটা। মনে রাখবা, কবি সাহিত্যিকদের ক্ষেত্রে যখন তুমি সাহিত্যকর্ম পড়তেছো তখন প্রথম, শেষ, বিশেষ, প্রথম, শেষ, বিশেষ, এই 3টা জায়গা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কি? প্রথম ছোট গল্পের নাম আমরা পাচ্ছি হচ্ছে ভিখারিনী, যেটা তিনি মাত্র 16 বছর বয়সে লিখছেন। তার মানে তোমাদের বয়স বা তোমাদের থেকে একটু ছোট বয়সে আর কি। তোমাদের তো এখন কত, 16-17 এরকম। তো তোমাদের মতো বয়সে তিনি হচ্ছে ভিখারিনী গল্পটা লিখছেন, এটা তার প্রথম গল্প। তাহলে তার রচিত শেষ গল্প কোনটা? শেষ গল্পটা হচ্ছে মুসলমানের গল্প। এই দুইটা থেকে পরীক্ষায় অনেক অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প কোনটা, এটা মাস্ট একটা এমসিকিউতে আসেই। সো মনে রাখবা মুসলমানের গল্প। তার একটা ছোট গল্পের সংকলন আছে যেটার নাম হচ্ছে গল্পগুচ্ছ। তোমরা অনেকেই হয়তো বা গল্পগুচ্ছ পড়ছো বা গল্পগুচ্ছের গল্পগুলো পড়ছো। তো সেখানে টোটাল 95টার মতো ছোট গল্প আমরা হচ্ছে দেখতে পাই এবং তার কাব্যগ্রন্থের নামগুলো দেওয়া আছে দেখো, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, জন্মদিনে এবং আরো অনেক কিছু। তার উপন্যাসের নাম দেওয়া আছে, বিশেষ করে এই উপন্যাসের নামটা খেয়াল করবা, শেষের কবিতা। নামের মধ্যে দেওয়া আছে কবিতা, তো তোমার মনে হইতে পারে যে তোমাকে দিতে পারে যে শেষের কবিতা কি, তখন বললো যে উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ, ছোট গল্প। তো যেহেতু নামের মধ্যে কবিতা আছে, তোমার কাছে দেয়ার ইজ এ হাই চান্স তোমার মনে হবে যে এটা মনে হয় কাব্যগ্রন্থ। বাট নামের মধ্যে কবিতা থাকলো এটা কোনো কাব্যগ্রন্থ না, এটা একটা উপন্যাস। এটা বাংলা সাহিত্যের একটা কালজয়ী উপন্যাস। এখানের যে চরিত্রগুলো আছে অমিত, লাবণ্য, এরা অনেক ফেমাস। ঠিক আছে, সো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবা। পাশাপাশি তার যে নাটক এবং প্রবন্ধ গ্রন্থ সেগুলোর নামও দেখতে পারো। এবার আসো তার নোবেল পুরস্কার নিয়ে আমরা হচ্ছে একটু কথাবার্তা বলি। দেখো 9-10ও তোমাদের এটা ছিল, এটা একটা কনফিউজিং জায়গা বটে। আমরা জানি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি। ঠিক আছে, সো গীতাঞ্জলি অবশ্যই একটা বাংলা কাব্যগ্রন্থ। এখন আমরা যখন দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে, একজন সাহিত্যিক যখন নোবেল পুরস্কার পান, তখন অবশ্যই নোবেল কমিটি তো তার এই বাংলা সাহিত্য পড়ে তো আর কিছু বুঝে নাই যে তাকে এটার উপর ডিপেন্ড করে নোবেল পুরস্কার দিবে, পসিবল তো না। তাহলে যেটা হয়েছে যে বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পাইছেন, ব্যাপারটা ভুল। রবীন্দ্রনাথ নোবেল পাইছেন হচ্ছে বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং তার আরো অন্যান্য কাব্যগ্রন্থকে নিয়ে তিনি যেই ট্রান্সলেশনটা করছেন বা অনুবাদ গ্রন্থটা করছেন সেটার জন্য তিনি হচ্ছে কি পাইছেন, নোবেল পাইছেন। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো রবীন্দ্রনাথের একটা অনুবাদ গ্রন্থ আছে, এটার নাম হচ্ছে গীতাঞ্জলি সং
অফারিংস, বা আমরা বাংলা এরকম বলতে পারি সং অফারিংস। খেয়াল করে দেখো, গীতাঞ্জলি শব্দটাকে ভাঙলে তুমি সন্ধি বিচ্ছেদ করলে এরকম পাবা, গীত যোগ অঞ্জলি। অঞ্জলি মানে কি দান, গীত মানে কি গান, সো কোন গান দান করা যেটাকে বলে আর কি, ঠিক আছে। সো গীতাঞ্জলি বা সং অফারিংস যে আমরা গ্রন্থটা পাই সেটার বৈশিষ্ট্যটা কি সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো বাংলা গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথের যে মূল গীতাঞ্জলি, বাংলা যে মূল গীতাঞ্জলিটা, সেখানে আমরা দেখি যে তার টোটাল গান বা কবিতা ছিল হচ্ছে 157টা। টোটাল 157টা গান বা কবিতা ছিল। এখন শুধু তো গীতাঞ্জলি না, আরো তো অনেক কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের আছে। ধরো গীতাঞ্জলি আছে, চৈতালি আছে, গীতিমাল্য আছে, নৈবেদ্য আছে, শিশু আছে, কল্পনা আছে, খেয়া আছে, এরকম আরো অনেক কাব্যগ্রন্থ আছে। তো রবীন্দ্রনাথ যেটা করছেন যে তার এই বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 157টা গান বা কবিতার মধ্য থেকে 51টা গান বা কবিতাকে তিনি হচ্ছে চুজ করছেন, এবং তার অন্যান্য আরো কাব্যগ্রন্থ যেগুলোর নাম আমি একটু আগে তোমাদেরকে বললাম, যে শিশু, খেয়া ইত্যাদি ইত্যাদি, অন্যান্য কাব্যগ্রন্থ থেকে তিনি হচ্ছে 52টা গান বা কবিতা চুজ করছেন। তাহলে এই যে এখানে দেখো 51 এবং 52, এই 51 এবং 52 তো টোটাল কত হয় বলো তো? এই যোগ করো, অঙ্ক করো ক্লাসে। 51 আর 52 কত হয়? 103। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো 51 এবং 52 গীতাঞ্জলি থেকে তিনি নিছেন হচ্ছে 51টা, এবং তার অন্যান্য কাব্যগ্রন্থ থেকে নিছেন হচ্ছে 52টা। এই যে টোটাল 103টা গান বা কবিতা হলো, এই 103টা গান বা কবিতাকে তিনি কি করছেন? অনুবাদ করছেন। এই অনুবাদ গ্রন্থটাই হচ্ছে আমাদের গীতাঞ্জলি সং অফারিংস। তাহলে যেহেতু এই অনুবাদে সবচেয়ে বেশি আছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে, আর বাকি 52টা তোমার মনে হতে পারে আপু বেশি কই, 52ই না বেশি। এখন এই 52র মধ্যে তো আরো 9টা কাব্যগ্রন্থ আছে, তাহলে 9টা কাব্যগ্রন্থ থেকে তো কোনোটা থেকে 2টা, 4টা, 10টা এরকম করে করে নিছে, কিন্তু এক বাংলা গীতাঞ্জলি থেকেই বেশি নিয়ে ফেলছে। এই জন্য এই অনুবাদ গ্রন্থটার নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিংস, এবং এই অনুবাদ গ্রন্থটার জন্যই তিনি হচ্ছে কি পাইছেন? 1913 সালে নোবেল পুরস্কার পাইছেন। ঠিক আছে, নোবেল পুরস্কার পাইছেন 1913 সালে। এই পুরো অনুবাদটা রবীন্দ্রনাথের নিজের করা, অনুবাদটা করছেন হচ্ছে রবীন্দ্রনাথ নিজে। আর এটার যে ভূমিকা, বইয়ের বিভিন্ন ভূমিকা অংশ থাকে না, বইয়ের শুরুতে অনেক কথাবার্তা, এই ভূমিকাটা করছে হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে অনুবাদ নিজেই করছেন, কারণ নিজে না করলে তাকে তো এটার উপর ডিপেন্ড করে নোবেল পুরস্কার দেওয়ার কথা না। আর ভূমিকা যেটা, সেটা লিখছেন হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এই হচ্ছে নোবেল রিলেটেড কথাবার্তা। এখানে তোমার এই কথাবার্তাগুলি বলা আছে, দেখো স্ব-অনুদিত মানে হচ্ছে নিজে অনুবাদ করছেন, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। আর ইংলিশ শিখলো কিভাবে? তুমি ইংলিশ শিখছো কিভাবে? পড়াশোনা করে তো উনিও শিখছে। ওনার আমরা কি বলছি শুরুতে, যে উনি প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেন নাই ঠিকই, কিন্তু তাকে তার বাসায় তো একটা স্কুল ছিল রে ভাই, ওনাকে বিজ্ঞান শিখাইতে, শরীরবিদ্যা শিখাইতে আসতো ডাক্তাররা, এরকম অবস্থা আর কি। তো উনি শিখছে, সমস্যা কি শিখতে। আচ্ছা, তারপর এখানে তার সম্পর্কে আরো কিছু বিশেষ তথ্য দেওয়া আছে, যে তিনি একাধারে কি কি ছিলেন সে রিলেটেড কথাবার্তা, তিনি সাহিত্যিক থেকে শুরু করে আর কি কি কাজ করছেন সেটা। কুষ্টিয়ার শিলাইদহে যখন তিনি বাস করতেন, তখন তিনি ছোট গল্প রচনার তার স্বর্ণযুগ চলতেছিল, এবং ওই সময় সোনারতরী কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখছেন। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প রচয়িতা, সো এই জন্য আমরা তাকে বলি হচ্ছে, রবীন্দ্রনাথকে আমরা বলি বাংলা ছোট গল্পের জনক। বাংলা ছোট গল্পের জনক। আচ্ছা, তোমরা আমাকে এখন বলো, বাংলা ছোট গল্পের জনক এটা কি রবীন্দ্রনাথের উপাধি, পদবী, নাকি হচ্ছে ছদ্মনাম? বাংলা ছোট গল্পের জনক যে আমরা বললাম, এটা কি রবীন্দ্রনাথের উপাধি, ছদ্মনাম, নাকি পদবী? হ্যাঁ তাফসির অবশ্যই দেয়। উপাধি, ছদ্মনাম, পদবী যে আমরা ক্লাসের শুরুতে বুঝছি, এখন আমাকে বলো বাংলা ছোট গল্পের জনক এটা কি? গুড। অখণ্ড মানে একটা খণ্ডে, কোনো ভাগ নাই। যেমন ধরো কোনো একটা বড় বইকে আমরা 2টা খণ্ডে ভাগ করলাম, এটাকে খণ্ড করা হলো। আর যদি এমন হয় যে 2টা 3টা বড় বইকে আমি একসাথে প্রকাশ করলাম, এটাকে বলে অখণ্ড রূপ। কে জানে জিজ্ঞেস করছো, নাম উপরে চলে গেছে। আচ্ছা, ফাইরুজ মানুষের নাম প্রিন্স হইতে পারে না, এমন করতেছো কেন? গুড, এটা হচ্ছে
উপাধি, হ্যাঁ, এটা তো উনি তো রবীন্দ্রনাথ তার নিজে বলে যায় নাই যে আমার নাম, আমি আজকে থেকে বাংলা ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ বলে নাই, আমরা বলি তাকে, তাই না? তো আমরা যেহেতু বলি এটা তার উপাধি। ঠিক আছে, গুড। ওকে, 20 শতকে তার রচিত গল্পে আমরা কি কি পাইছি সেটা নিয়ে কথা বলা। কবিতাটার পাঠ পরিচিতি একটু খেয়াল করো। বলা আছে কবিতাটা সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে কি? নাম কবিতা মানে হচ্ছে যেই কবিতার নামে কাব্যগ্রন্থটাকে নামকরণ করা হয়েছে। দেখো, একটা কাব্যগ্রন্থ মানে ওটা একটা কবিতার বই, ওখানে 10টা 15টা 20টা ধরো কবিতা আছে, তো এক একটা কবিতার তো আলাদা আলাদা নাম থাকে। এখন সোনার তরী বলে একটা কবিতা আছে, সেই কবিতার নামে কাব্যগ্রন্থটার নামকরণ করা হয়েছে। ঠিক আছে, যেমন ধরো আমাদের আব্বু আম্মুদের ক্ষেত্রে কি হয়, যে ধরো আমরা 3 ভাই বোন, এখন 3 ভাই বোনের মধ্যে যে কোনো এক ভাই বা বোনের নামে সে বাবা বা মা পরিচিত। যেমন ধরো আমার আব্বু আম্মুকে আমার ফ্রেন্ডের মায়েরা কি বলবে, সাবরিনার মা। তাহলে তার আমার বাবা মায়ের বাচ্চা আছে 3টা, কিন্তু তিনি পরিচিত হচ্ছেন আমার মা হিসেবে, তাই না? তো অনেকটা এরকম যে কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকে, কিন্তু একটা কবিতার নামে যখন কাব্যগ্রন্থটার নামকরণ করা হয় তখন সেই কবিতাটাকে বলা হয় নাম কবিতা। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী। এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা একটু খেয়াল রাখবা। এখানে কবিতাটার বিষয় বলা আছে যে এই কবিতাটা 100 বছর আগে তৈরি হলো, এই কবিতাটার এখনো একটা ভ্যালু আছে। কেন ভ্যালু আছে? এই কবিতাটাতে আমরা মূলত কি দেখতে পাই, দেখো বলছে মহাকালের স্রোতে। মহাকাল মানে কি? মহাকাল মানে হচ্ছে সময়। সময়, তো সময়ের স্রোতে আমাদের জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে কি? বেঁচে থাকে আমাদের যে সৃজনশীল কর্মসম্ভার, সেটা তার ব্যক্তিসত্ত্বা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের যে ব্যক্তিসত্ত্বা, আমাদের যে শারীরিক অস্তিত্ব, সেটা বিলীন হয়ে যায়, কিন্তু আমাদের রেখে যাওয়া যে সৃষ্টিকর্মগুলো, আমাদের যে কর্মগুলো, সে কর্মের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? বেঁচে থাকতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে কোনটাকে? প্রায়োরিটি দেওয়া হয়েছে শিল্পকর্মকে। শিল্পকর্ম টিকে থাকে, আর যেটা শিল্পস্রষ্টা সেটা টিকে থাকে না। শিল্পস্রষ্টা কি হয়? মহাকালের স্রোতে, অর্থাৎ সময়ের স্রোতে। কাল মানে এখানে সময়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সময়ের স্রোতে কি হয়? শিল্পস্রষ্টা বিলীন হয়ে যায়। এখানে কবিতাটার সারসংক্ষেপ দেওয়া আছে, আমি তোমাদেরকে সারসংক্ষেপটা একটু বুঝাই। এভাবে একটু বুঝো। ধরো আমি ছোট্ট একটা ছবি আঁকি। আমি ছবি আঁকায় খুবই খুবই ভালো, এত ভালো ছবি আঁকি যে কি আর বলবো, নিজের প্রশংসা নিজে করা তো আসলে ঠিক না। আচ্ছা, যাই হোক, ধরো এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, উনি হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে কবিতাটার মধ্যে একটা সিনারিও দেখাচ্ছেন, যে সিনারিওটা এমন যে তিনি একটা ছোট্ট দ্বীপের মধ্যে তিনি হচ্ছে বসে আছেন, এবং তার আশেপাশে হচ্ছে তার সাহিত্য কর্মগুলো। তিনি সারা জীবন ধরে যে সাহিত্য কর্মগুলো রচনা করছেন, এগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা ছোট দ্বীপের মধ্যে বসে আছেন। এখন তিনি দেখাচ্ছেন যে যদিও তিনি একজন কবি, হ্যাঁ, কিন্তু তিনি নিজেকে তুলনা করতেছেন হচ্ছে কৃষকের সাথে। এখন তোমার মনে হইতে পারে যে কবি কেন নিজেকে কৃষক বলে কল্পনা করতেছে? এই কবিতার মধ্যে যতবার হচ্ছে আমি শব্দটা আসতেছে, এই আমি মানেই কবি, কবি মানেই হচ্ছে কৃষক। কিভাবে কবি আর কৃষক এক, সেটা বুঝতে হইলে তোমাদেরকে একটু খেয়াল করতে হবে এই শব্দটার দিকে। সেটা হচ্ছে রূপক ধর্মী। এই কবিতাটাকে আমরা বলি হচ্ছে রূপক ধর্মী কবিতা। মেটাফোর শুনছো না, যে আমরা বলি একটা, বুঝাই একটা। ঠিক আছে, সো এখানে কবি যতবারই বলতেছেন যে কৃষক কৃষক কৃষক, তিনি আসলে মিন করতেছেন নিজেকে। তো দেখো কৃষক কি করে? কৃষক সারা বছর ধরে কষ্ট করে কৃষিকাজ করে, কৃষিকাজ করে ফসল ফলায়, সেই ফসলগুলো কাদের জন্য দিয়ে দেয়? আমাদের জন্য দিয়ে দেয়। তুমি আমি মজা করে হচ্ছে সেগুলো খাই। তো কবিদের ক্ষেত্রেও কিন্তু তাই, কবি বলো বা শিল্পস্রষ্টা বলো, একই। ঠিক আছে, তো কবি বা কোন একজন শিল্পী, হ্যাঁ, তাদের কাজ কি? তারা তাদের সাহিত্যকর্ম, কবিতা, এগুলো হচ্ছে লিখেন। লেখার পরে সেগুলো কিন্তু আমাদের জন্য কি করেন? দান করে দেন। তো এখানে আমরা যেটা দেখবো যে কবি বা কৃষক বা শিল্পস্রষ্টা বা আমি একই জিনিস। আমি বলতে এখানে কবি নিজেকে বোঝাচ্ছেন আর কি। তো তিনি সারা জীবন ধরে কি করছেন? শিল্পকর্ম তৈরি করছেন। একজন কৃষক যেমন কৃষিকাজ করে, কবিও সেরকম শিল্পকর্ম তৈরি করছেন। এখন দেখা গেল কি, যে মহাকালের স্রোতে বা সময়ের সাথে সাথে কবি এটা ফিল করতে পারতেছেন, কবি এটা বুঝতে পারতেছেন যে একটা সময় তিনি আর থাকবেন না এই জায়গা থেকে। এই মানুষটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকবে?
তার এই যে শিল্পকর্মগুলো আছে, তার এই সৃষ্টকর্মগুলো আছে, সেগুলো টিকে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নৌকার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো নৌকার মধ্যে একটা অবশ্যই মাঝি থাকবে। তো এখানে মাঝির বিষয়টা কি, নৌকার বিষয়টা কি, সেটা হচ্ছে কবি বলতেছেন যে মহাকালের স্রোতে অর্থাৎ সময়ের সাথে সাথে দেখা যাবে কি একজন নৌকা মাঝি আসবেন, মাঝি এসে তার এই যে সাহিত্যকর্মগুলো আছে, সৃষ্টিকর্মগুলো আছে, সেগুলোকে সব এই নৌকার মধ্যে নিবেন, নিয়ে নৌকাটা পরিপূর্ণ হয়ে যাবে। কবিকে আর এই নৌকায় নেওয়া হবে না, নৌকা কই চলে যাবে, চিরায়ত শিল্পলোকে চলে যাবে। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাবো, কৃষক কষ্ট করে যেই ধানগুলো ফলিয়েছেন, সেই ধানগুলো নিয়ে, সেই সৃষ্টকর্মগুলো নিয়ে, সেই কবিতাগুলোকে নিয়ে একজন ব্যক্তি বা একজন মাঝি চিরায়ত শিল্পলোকে চলে যাচ্ছে, অর্থাৎ বিদেশে চলে যাচ্ছে, অর্থাৎ মহাকালের সাথে সাথে টিকিয়ে রাখতেছে সাহিত্যকর্মগুলোকে, শিল্পকর্মগুলোকে। কিন্তু ব্যক্তি মানুষ যিনি, তিনি কিন্তু এই নৌকায় স্থান পাচ্ছেন না। অর্থাৎ আমাদের এই দুনিয়াতেই পুরো ব্যাপারটা এই বুঝাচ্ছে যে সময়ের সাথে সাথে ব্যক্তি মানুষের কোনো স্থান হয় না বা জায়গা হয় না, ঠিক আছে? আচ্ছা, কবিতাটা পড়লে এখানে আমি কি লিখতে পারছি সেটা আরো বুঝবা। দেখো এখানে সারসংক্ষেপে বলা আছে যে চারিদিকে প্রবল স্রোত, অর্থাৎ একটা প্রতিকূল পরিবেশের মধ্যে একজন কৃষক বসে আছেন, তার সাথে কি তার সারা জীবনের যে কর্ম অর্থাৎ ধান, সেগুলো নিয়ে তিনি বসে আছেন। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হিংস্র হয়ে উঠেছে, চারিদিকে বাঁকা জল, তার মনে একটা আশঙ্কা, একটা আতঙ্ক তৈরি করতেছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা একটা নৌকা দেখতে পাই, পালতোলা নৌকা। তো নৌকার মধ্যে একজন মাঝি ছিলেন এবং উৎকণ্ঠিত কৃষক, চিন্তিত কৃষক এই নৌকাটাকে কুলে ভিড়িয়ে তার যে ধান আছে অর্থাৎ তার যে সৃষ্টকর্মগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মাঝিকে রিকোয়েস্ট করে, মিনতি জানায়। তো দেখা যায় যে মাঝি যেই নৌকা নিয়ে আসছিল সেই নৌকাটা ছোট, ওই ছোট নৌকায় ফসলগুলোকে বা সৃষ্টকর্মগুলোকে স্থান দেওয়া গেলেও ব্যক্তিটাকে আর স্থান দেওয়া যায় না। তো এখানে আমরা দেখি যে কবিকে রেখে ওই মাঝি কবির যেই ধানগুলো আছে সেই ধানগুলোকে সেভ করে অর্থাৎ সৃষ্টকর্মগুলোকে সেভ করে নিয়ে চলে যাচ্ছে, এবং কবি একা অসহায়ভাবে নিঃসঙ্গভাবে ওই দ্বীপের মধ্যে বা ওই নদী তীরের মধ্যে তিনি কি গুমড়ে মরছেন বা বেদনাহত হয়ে বসে আছেন, ঠিক আছে? যারা কিছুই বোঝো নাই এই গল্প শুনে, তারা কবিতাটার দিকে তাকাও, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, একদম স্টার্ট করতেছে কি দিয়ে, দেখো বলতেছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ আমরা এমন একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে প্রচন্ড বর্ষার মধ্যে আকাশে মেঘ গর্জনরত অবস্থায় যেরকম সিনারিও হয় অনেকটা এরকম। আবারও তোমাদেরকে মনে করাই দিতে চাই, এটা কিন্তু পুরোটাই কবির কল্পনা। কবি যেই মাসে এই কবিতাটা লিখতেছেন নৌকায় বসে, সেটা ফাল্গুন মাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে গগনে, গগন মানে কি? গগন মানে হচ্ছে আকাশ, গগন মানে হচ্ছে আকাশ। গরজে মানে কি? গর্জন করে, গর্জন করে। ঘন বর্ষা, বর্ষা মানে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি যেটাকে আমরা বলি। তাহলে কবি বলছেন গগনে গরজে মেঘ, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করতেছে, ঘন বর্ষাকাল, কুলে একা বসে আছি নাহি ভরসা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিকূল পরিবেশের পরিচয় দেওয়া হচ্ছে, প্রতিকূল পরিবেশ, ঠিক আছে? সো আমাদের কবিও কিন্তু এরকম একটা প্রতিকূল পরিবেশে আছেন, যেরকম প্রতিকূল পরিবেশে একজন কৃষক আছেন। আচ্ছা, তারপর অবস্থা কি দেখো, কুলে একা বসে আছি, এই কুল মানে কি? এই কুল মানে হচ্ছে নদীর তীর। সো নদীর তীরে একা একা বসে আছেন। এই যে একা, এই একা শব্দটা দ্বারা তুমি কি বুঝতে পারো? এই একা শব্দটা তুমি এই কবিতা অনেকবার দেখবা বা ফিল করবা। এখানে নিঃসঙ্গতা বা অসহায়ত্ব দুটোই কিন্তু এখানে বোঝায়। তো কুলে একা বসে আছি নাহি ভরসা, যখন তোমার কোনো ভরসা নাই তখন তুমি কি, আমি যদি বলি যে আচ্ছা আমি তোমার সাথে আসি, তাহলে তুমি কি ফিল করবে? একটু কনফিডেন্ট ফিল করবে। আমি যদি বলি আমি তোমার সাথে নাই, তোমার যেমন চাই করো, তখন তোমার অসহায় ফিল হবে না? সো আমাদের এই কবি বা কৃষক, সে কিন্তু অসহায় অবস্থায় নদীর কূলে একা একা বসে আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আপু কেন অসহায়? অসহায়ত্বের কারণ হচ্ছে তিনি যে অবস্থায় আছেন, যে কোনো সময় তার এই ছোট্ট দ্বীপে পানি ঢুকে যাবে, প্রচন্ড, তার পাশ দিয়ে প্রচন্ড স্রোতস্বিনী একটা নদী বয়ে যাচ্ছে, যে কোনো সময় পানি এসে তাকে, তার সাহিত্যকর্মগুলোকে ডুবাই নিয়ে চলে যাবে। এখন তিনি একটা ভয়ের মধ্যে আছেন যে হায় হায়, আমি এত কষ্ট করে কৃষিকাজ করলাম, ধান রোপণ, ধান তৈরি করলাম, অর্থাৎ ধান মানে তো আসলে ধান না, সৃষ্টকর্মকে বুঝাচ্ছে। আমরা বলছি শুরুতে যেটা একটা রূপক ধর্মী কবিতা, এখানে ধান বলতে ধানকে বুঝায় না, সৃষ্টিকর্মকে বুঝায়। তো কৃষক অর্থাৎ কবি একটা টেনশনের মধ্যে আছেন যে আমি এত কষ্ট করে যে ধানগুলো তৈরি করলাম বা সৃষ্টকর্মগুলো তৈরি করলাম, এখন যদি এই প্রচন্ড স্রোতে আমার এই সৃষ্টকর্মগুলো হারায় যায়,
তাহলে তিনি একটা টেনশনের মধ্যে আছেন। আচ্ছা, তো এখন কেন টেনশনে আছেন সেটাই যে দেখো পরের লাইনে এক্সপ্লেন করা আছে। রাশি রাশি ভাড়া ভাড়া, এই শব্দ দুইটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে যখন কোনো শব্দ দুইবার বলা হয়। আচ্ছা, ফাল্গুন মাসে কবিতা লিখলে বর্ষাকাল হয় কিভাবে? এটাই তো বললাম যে এটা তো কবির কল্পনা রে বাবা। কবি সাহিত্যিকরা যা লিখেন সব যে একদম বাস্তব লিখেন ব্যাপারটা তো তা না। তুমি একটা ভালো রাইটার হইতে পারবা কখন জানো? যখন তুমি অনেক ভালো কল্পনা করতে পারবা। সো উনি তো এটা কল্পনা করতেছেন। ফাল্গুন মাসে লিখছেন বলে এটা ফাল্গুন মাসের ঘটনা লিখবেন এমন না। তুমি দেখবা যে যারা কবিতা লেখে তারা হাসতে হাসতে দুঃখের কবিতা লেখে, দুঃখের মধ্যে হাসির কবিতা লেখে, এরকম এটাই তো নিয়ম। আচ্ছা, রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া মানে এখানে অনেক বুঝাচ্ছে। সো রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া মানে হচ্ছে ধান রাখার পাত্র, তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া মানে হচ্ছে বড় বড় ধান রাখার পাত্রের মধ্যে অনেকগুলো ধান। ঠিক আছে, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এই সারা মানে হচ্ছে সমাপ্ত হওয়া বা শেষ হওয়া। তাহলে কবি বুঝাতে চাচ্ছেন যে তিনি অসংখ্য ধান কেটে ফেলছেন, কেটে সে ধানগুলোকে নিয়ে বসে আছেন। ভরা নদী খুঁড়ো ধারা, খুর মানে কি? খুর মানে হচ্ছে অনেকটা যে চাকুর মতো আর কি, ধারালো একটা জিনিস। তো খুরের মতো ধারালো একটা নদী। খর পরশা, পরশা মানে যে আমরা বর্ষা বুঝি না, বর্ষা, এই বর্ষা না, এই বর্ষা মানে তো হচ্ছে বর্ষাকাল। আরেকটা আছে তালব্য স দিয়ে বর্ষা। স্পোর্টস ডেতে দেখবা অনেক সময় অনেকগুলো স্কুল কলেজে স্পোর্টস ডেতে বর্ষা নিক্ষেপ করা হয়, তীরের মতো দেখতে একটা জিনিস বর্ষা। এই বর্ষাকে বুঝে নিয়েছে, এটা একটা অস্ত্র। আর এই বর্ষা মানে তো ঋতু। তো কবি বলতেছেন যে প্রচন্ড এই একে তো আকাশে মেঘ গর্জন করতেছে এবং তার আশেপাশের অবস্থা খুবই প্রতিকূল। এই প্রতিকূল অবস্থার মধ্যে কৃষক রূপী শিল্পস্রষ্টা কবি তার যে শিল্পকর্ম রচনা, সেই রচনা সমাপ্ত করে বসে আছেন। কৃষকের ধান কাটা শেষ, এটার মানে হচ্ছে কবির শিল্পকর্ম তৈরি করা শেষ। এখন এই বর্ষাকালে প্রচন্ড খুরের মতো তীব্র, তীক্ষ্ণ, ধারালো এবং বর্ষার ফলার মতো তীক্ষ্ণ একটা স্রোত তার চারদিকে প্রবাহিত হচ্ছে। এবং কবি বলতে চাচ্ছেন যে তার এই সৃষ্টকর্ম তৈরি করতে করতে বর্ষাকাল চলে আসছে। দেখো বলছে যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাহলে এই ধান মানে কি? এই ধান মানে হচ্ছে তার শিল্পকর্ম। এই ধান মানে বেসিক্যালি ধান বুঝাচ্ছে না, শিল্পকর্মকে বুঝাচ্ছে। তাহলে একজন কৃষক যেরকম ধান কাটতেছেন, ধান কাটতে কাটতে বর্ষাকাল আসছে। এখন বর্ষাকাল আসলে কি হবে? তার এই কষ্টে কাটা ধানগুলো সব পানিতে ডুবে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে কৃষক কি চাবে? তাড়াতাড়ি তার ধানগুলোকে একটা সেফ জায়গায় রেখে দিতে, যাতে প্রচন্ড বর্ষা তার ধানের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক একই রকম এখানে কৃষক তো আর কৃষক না, এখানে কৃষক দ্বারা কবি নিজেকে বুঝাচ্ছেন বা যে কোনো শিল্পস্রষ্টাকে বুঝাচ্ছেন। তাহলে শিল্পস্রষ্টা কি চাবে? যে তার জীবনে একটা খারাপ সময় আসার আগে আগে তিনি তার এই শিল্পকর্মগুলোকে, তার এই সাহিত্যকর্মগুলোকে একটা সেফ প্লেসে রেখে দিতে। তো এখানে এটাই বুঝাইছে যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তার মানে যখন আমাদের কবি তার শিল্পকর্ম রচনার কাজ শেষ করছেন, সাথে সাথেই বর্ষাকাল চলে আসছে। বর্ষাকাল মানে কি? বর্ষাকাল মানে এখানে বোঝানো হচ্ছে প্রতিকূল সময় চলে আসছে। তাহলে এখন কবি কি চাবেন? কবি চাবেন দ্রুত, যত দ্রুত সম্ভব তার কি করা, ওই যে শিল্পকর্মগুলোকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া। তাহলে এটা গেল আমাদের প্রথম অংশ। তারপরে কি বলছে দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কবি যেখানে বসে তার এই শিল্পকর্মগুলো করতেছেন, সেটাকে যদি একটা ছোট্ট ক্ষেতের সাথে আমরা তুলনা করি, সেই জায়গায় কবি কি বা কৃষক কি? একা। একা মানে আমরা এখানে তার এই যে নিঃসঙ্গতা, তার জীবনের যে নিঃসঙ্গতা, একাকিত্ব, সেটার একটা পরিচয় দেখতে পাই। চারিদিকে বাঁকা জল করিছে খেলা খেলা। তাহলে ধরো এখানে হচ্ছে আমাদের কবি আছেন, এখানে কবির সাহিত্যকর্মগুলো আছে, তার চারিদিকে বাঁকা জল, বাঁকা জল অর্থাৎ প্রচন্ড পরিমাণে পানি খেলা করতেছে। যে কোনো সময় এই পানির স্রোতগুলো ঢুকে গিয়ে আমাদের এই কবি এবং কবির যেই সাথে যা কিছু আছে, শিল্পকর্ম বলি, ধান বলি, সবকিছুকে ডুবায় দেওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। ঠিক আছে, অর্থাৎ তিনি এবং তার সাহিত্যকর্মগুলো বিলীন হয়ে যাওয়ার একটা ভয় তিনি পাচ্ছেন। তাহলে এটাই বুঝেছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ তার চারিদিকে বাঁকা জলের মতো অনন্ত কালস্রোত তার চারিদিকে খেলা করতেছে। যে কোনো সময় তিনি বিলীন হয়ে যেতে পারেন, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে আসতে পারে। যে কোনো সময় তার জীবনে মৃত্যু ঘনিয়ে আসতে পারে, অর্থাৎ বিপদ আসন্ন। আচ্ছা, এরপর বলছে দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তার মানে তিনি এপারে থেকে, নদীর এপারে থেকে তিনি যখন পরপারে, অন্য পারে তাকাচ্ছেন, তখন তিনি দেখতেছেন যে নদীর ওপারে
প্রভাতের মেঘে ঢাকা। দেখো এখানে একটা শব্দ আছে প্রভাত, অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে প্রভাত অর্থাৎ সকাল। তো একদিন সকালবেলা তিনি যখন ওপারে তাকাচ্ছেন তখন তিনি দেখতেছেন তরু, তরু মানে হচ্ছে গাছ, ছায়া মানে তো বুঝো, মশি মানে হচ্ছে কালি বা অন্ধকার। তো তিনি যখন এপার থেকে নদীর ওপারে যখন তিনি তাকাচ্ছেন তখন তিনি একটা গ্রাম দেখতেছেন, যে গ্রামটা গাছের ছায়া দ্বারা আবৃত, অন্ধকার, অর্থাৎ ওই গ্রামে কি আছে সেটা তিনি বুঝতে পারতেছেন না, কিন্তু তিনি কন্টিনিউয়াসলি চিন্তা করতেছেন যে কিভাবে তিনি নদীটা পার হবেন, কারণ নদীর এই পারে তিনি একা। তো তার এই নিঃসঙ্গ অবস্থা থেকে মুক্তির জন্য তার নদী পার হওয়া প্রয়োজন। এখন তিনি কি আদৌ নদী পার হতে পারেন কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। গান গেয়ে তরি বেয়ে কে পারে কে আসে পারে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নৌকা বেয়ে কেউ একজন গান গাইতে গাইতে কবি যেখানে আসেন সেখানে আসতেছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, তাহলে কবির মনে হচ্ছে যে যে ব্যক্তি অর্থাৎ মাঝি, সে মাঝিকে কবি হয়তো বা চেনেন। ঠিক আছে, আসলে চেনেন না কিন্তু তার মনে হচ্ছে চেনেন। ভরা পালে চলে যায়, ভরা পাল মানে কি, পাল তুলে দিয়ে চলে যায়। তোমরা নিশ্চয়ই জানো ছোটবেলায় যখন গ্রামের দৃশ্যটির আঁকটা খেয়াল করবা যে অনেক নৌকার মধ্যে কিন্তু ধরো নৌকা যেদিকে যাচ্ছে বাতাসের প্রবাহ বা স্রোত যদি একই মুখে হয় তখন কিন্তু কষ্ট করে মাঝিরা বৈঠা না চালিয়ে তাদের সুবিধার জন্য পাল তুলে দেয়। পাল কি, পাল হচ্ছে একটা বড় কাপড়ের টুকরা। এই বড় কাপড়ের টুকরাটা যখন নৌকার উপরের দিকে থাকে, ধরো অনেকটা এরকম আর কি, ধরো এখানে তো একজন বসে আছে, পাশাপাশি এরকম একটা পাল তুলে দেয় আর কি। সো পালটা যখন তুলে দিবে তখন যেটা হবে যে ধরো বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে, সো তুমি পালটা যখন তুলে দিলা তখন বাতাসের প্রবাহটা তোমার এই কাপড়টার মধ্যে যাওয়ার কারণে তোমার নৌকাটাও কি হবে, ওইদিকে প্রবাহিত হবে। অর্থাৎ নৌকা চালানোর কাজকে সহজ করার জন্য আর কি পাল তুলে দেয়। তো এখানে আমরা যে নৌকা বা মাঝির প্রসঙ্গ পাচ্ছি, তো সেও কি এরকম ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। কোনো দিকে নাহি চায় কেন, তুমি খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ পড়ে পড়ে বড় হয়েছি, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে আমরা যে মাঝিটাকে পাচ্ছি, এই মাঝি কিসের প্রতীক, এই মাঝি হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক। তাহলে কাল স্রোত, কাল মানে এখানে কি, কাল মানে হচ্ছে সময়। তাহলে সময় যেরকম কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য আটকে থাকে না, কারোর জন্য থেমে থাকে না, এই মাঝিকেও আমরা দেখতেছি ঠিক একই রকম, কোনো ধরনের আসক্তিহীন, তাকে কোনো লোভ দেখায়া তাকে কি করা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। তুমি যদি আজকে সময়কে বলাই তোমাকে আমি 1 কোটি টাকা দিব, তুমি 11টা 11তে থেমে থাকো, তুমি আর আগাইও না, ও কি থেমে থাকবে, থাকবে না। তাহলে সময় যেরকম আসক্তিহীন, এখানে আমরা যে মাঝিটাকে দেখতে পাচ্ছি তিনিও ঠিক একই রকম আসক্তিহীন, এবং আমরা যেটাকে বলতে পারি নির্বিকার। নির্বিকার মানে কি, যে কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না, তোমার যা মন চায় করো, আমার যাওয়ার কাম আমি যাব। ঠিক আছে, আচ্ছা, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তার মানে কবির মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে যে কবি হয়তো বা এই মাঝিটাকে চেনেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি এই যে নির্বিকার মাঝি, এই মাঝিটার এখন তিনি কি করবেন, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন, কারণ এই মাঝি তো কবিকে দেখতেছে না বা দেখলেও খুব একটা পাত্তা দিচ্ছে না। এখন কবির তো ঠেকা, কবির তো তার এই শিল্পকর্মগুলোকে অর্থাৎ তার এই ধানগুলোকে বাঁচাইতে হবে। তো বাঁচানোর জন্য এখন তিনি মাঝিটার দৃষ্টি আকর্ষণ করবেন, মাঝিটাকে ডাকাডাকি করবেন। তো কিভাবে ডাকাডাকি করবেন, দেখো বলতেছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে বিদেশ বলতে বোঝানো হচ্ছে চিরায়ত শিল্পলোককে, চিরায়ত শিল্পলোক। তাহলে চিরায়ত শিল্পলোক মানে কি, চিরায়ত শিল্পলোক মানে হচ্ছে শিল্পের দুনিয়া। তো তিনি যেহেতু শিল্পকর্ম তৈরি করছেন, সাহিত্যকর্ম তৈরি করছেন, তিনি কি চাবেন, এই শিল্পের দুনিয়াতে, সাহিত্যকর্মের দুনিয়াতে তার এই শিল্পকর্মগুলো বা সাহিত্যকর্মগুলো টিকে থাকতে হলে তাকে ওই জায়গায় তার সাহিত্যকর্মগুলোকে পৌঁছাতে হবে। তো এই জন্য তিনি মাঝিকে সম্বোধন করতেছেন, এই জন্য তিনি কি করতেছেন, মাঝিকে সম্বোধন করতেছেন ওগো। এই ওগো, ওগো কি একটা সম্বোধন সূচক আবেগ, সম্বোধন সূচক আবেগ। তাহলে তিনি মাঝিকে সম্বোধন করে বলতেছেন যে তুমি কোথায় যাও, একটু শোনো, আমার কথাটা একটু শোনো। বলছে কি দেখো, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক, বারেক মানে হচ্ছে একবার। সো কবি মাঝিকে রিকোয়েস্ট করতেছে যে তুমি প্লিজ একবার তোমার নৌকাটাকে নদীর কূলে ভিড়াও, অর্থাৎ থামাও। থামাইলে কি হবে, আমার কাছে যা কিছু আছে সেটা তোমার নৌকায় তুলে দিব, আমিও উঠে বসবো, আমরা দুজন এই দ্বীপ থেকে বের হয়ে যাব, এই ক্ষেত থেকে বের হয়ে যাব। না হয় এই ক্ষেত যে কোনো সময় কি হবে, পানিতে ডুবে যাবে।
তারপর কি বলছে দেখো, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে কবির আকুতির জায়গাটা হচ্ছে এই, কবি এতকাল ধরে কষ্ট করে এই নদীর তীরে থেকে থেকে তিনি হচ্ছে ফসল ফলাইছেন, অর্থাৎ শিল্পকর্ম তৈরি করছেন। এখন তিনি চান যে এই মাঝির হাতে, মাঝির মধ্য দিয়ে তার এই সাহিত্যকর্মগুলোকে চিরায়ত শিল্পলোকে স্থান দিতে, না হয় এই সাহিত্যকর্মগুলো হারিয়ে যাবে। তিনি বলতেছেন তোমার যাকে মন চায় তুমি তাকে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই সৃষ্টি সম্ভারগুলোকে কি করো, একটু বাঁচাও, ঠিক আছে? অর্থাৎ তার যা হবে হোক, কিন্তু তার সাহিত্যকর্মগুলো যাতে টিকে থাকে। এরপর কি বলছে দেখো, যত চাও তত লও তরণী পরে। তরণী মানেও হচ্ছে নৌকা। তো তোমার যত লাগে তুমি তত নাও, কোনো সমস্যা নাই। আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ মাঝি জিজ্ঞেস করলো যে তুমি তো অনেক কিছু দিছো আমার নৌকার মধ্যে, আর কিছু আছে কিনা? তখন কবি বলল যে না, আমার কাছে আর কিছুই নেই, আমার সারা জীবনের যা কিছু তৈরি, যা কিছু সৃষ্টি, যত ধান কৃষক কাটছে সব সে কি করছে, নৌকার মধ্যে তুলে দিয়েছে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে হচ্ছে স্তরে স্তরে বা সুবিন্যস্ত ভাবে। এখন আমারে লহ করুণা করে। তাহলে আমরা কি দেখলাম সিনারিওটা? আমরা দেখলাম যে একটা মাঝি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছিল, কবি তাকে দেখতে পেয়ে তার দৃষ্টি আকর্ষণ করলো, দৃষ্টি আকর্ষণ করে তাকে ডাকলো যে প্লিজ তুমি হচ্ছে নদীর কূলে আসো, এসে আমার যা কিছু সাহিত্যকর্ম আছে, আমার যা কিছু শিল্পকর্মগুলো আছে সেগুলোকে তোমার নৌকায় নাও। মাঝি আসলো, এসে তার যা সাহিত্যকর্ম আছে, সৃষ্টিকর্ম আছে সেগুলোকে নৌকায় তুলে নিল। তো তুলে নেওয়ার পরে কবি মাঝির কাছে রিকোয়েস্ট করতেছে, আমার সাহিত্যকর্মগুলোকে তো তুলে নিলা, ওগুলাকে তো তুমি বাঁচাবা, এখন তুমি আমাকেও নাও, এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ দয়া করে তুমি আমাকেও এখন তোমার নৌকায় উঠাও, নাহলে যে কোনো সময় ক্ষেতটা পানিতে ডুবে যাবে, আমিও ডুবে যাব। এখন এই জায়গাটা এসে আমরা দেখব যে মাঝি তাকে বলল যে আমার এই ছোট্ট তরিতে আর জায়গা নাই তোমাকে নেওয়ার মতো। অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষ যে বেঁচে থাকতে পারে না, মানুষের শারীরিক অস্তিত্ব যে বিলীন হয়ে যায়, সেটা আমরা দেখতে পাবো। দেখো বলছে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি। ঠাঁই মানে কি, আশ্রয়, জায়গা। অর্থাৎ আমার ছোট্ট একটা নৌকা, এই নৌকার মধ্যে আর কোনো জায়গা নাই, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ কবির যে সোনার ধানগুলো ছিল, এখানে সোনার ধান মানে কি, ধান যেরকম সোনালী কালার, সেই কারণে এটাকে আসলে গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে আর কি। সেখানে সোনার ধান মানে হচ্ছে শিল্পকর্ম। তাহলে কবির শিল্পকর্ম দ্বারা এই ছোট্ট নৌকাটা কি হয়েছে, ভরে গিয়েছে, পূর্ণ হয়ে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে, দেখো একটা মাসের নাম উল্লেখ করা আছে শ্রাবণ। তাহলে শ্রাবণের আকাশে কি হচ্ছে, ঘন কালো মেঘ ঘুরতেছে ফিরতেছে। অর্থাৎ আমরা একটা প্রতিকূল এবং একটা ভয়ার্ত অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। শূন্য নদীর তীরে রহিনুপুরী। তাহলে নদীর তীরটা শূন্য কেন? কারণ এই নদীর তীরে এতদিন কবি তার সাহিত্যকর্ম বা শিল্পকর্ম নিয়েছিলেন, এখন তো তার সাহিত্যকর্ম শিল্পকর্মগুলো নাই, এগুলোকে তো সব নিয়ে গেছে, তাই না? এই জন্য নদীর তীরটা শূন্য। তাহলে এখানে আমরা তার আসলে প্রবল পরিমাণের যেই একাকিত্ব, নিঃসঙ্গতা, সেটার একটা পরিচয় পাই। আচ্ছা, শূন্য নদীর তীরে রহিনুপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ নৌকা এসে, মহাকাল এসে কি হয়েছে, তার যত সোনার ধান ছিল, তার যত সাহিত্যকর্ম শিল্পকর্মগুলো ছিল, সেগুলোকে নিয়ে গেছে। আমাদের কবি একা নিঃসঙ্গ অবস্থায়, অসহায় অবস্থায় কি হচ্ছে, নদীর তীরে একা একা পড়ে আছে। তাহলে কবিতাটার যে মূল মেসেজ আমি যদি একটু সামারি করি, তাহলে সামারিটা এরকম দাঁড়ায় যে আমাদের মহাকালের স্রোতে সময়ের সাথে সাথে মানুষের তৈরি যে সাহিত্যকর্ম শিল্পকর্ম সৃষ্টিকর্মগুলো আছে সেগুলো টিকে থাকবে। অর্থাৎ আমরা যা কিছু তৈরি করতেছি এখন সেগুলো টিকে থাকবে, কিন্তু মানুষের যে শারীরিক অস্তিত্ব, সে শারীরিক অস্তিত্ব সময়ের সাথে সাথে কি হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে মূলত বিভিন্ন রূপকের আশ্রয় তুলে ধরা হচ্ছে। তাহলে এখানে কবিতাটার মধ্যে কিছু রূপক আমরা পাই, এই রূপকগুলো আমরা শব্দার্থতেও পাবো। যেমন ধরো এখানে ধান একটা রূপক, এই ধান মানে ধান না, ধান মানে হচ্ছে শিল্পকর্ম। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা রূপকাই পাই কৃষক। এই কৃষক মানে আসলে কৃষক না, এই কৃষক মানে হচ্ছে শিল্পস্রষ্টা কবি, শিল্পস্রষ্টা কবি। এরকম বেশ কিছু রূপকের, এই যে তরি, হ্যাঁ তরি মানে আসলে নৌকাকে, টিপিক্যাল নৌকাকে বোঝায় নাই, এই তরি হচ্ছে এমন একটা জিনিস যেটা মহাকালে স্রোতে টিকে থাকে, এরকম কিছু। তো এরকম বেশ কিছু রূপকের আশ্রয়ে আমাদের এই কবিতাটাকে হচ্ছে কবি লেখার চেষ্টা করছেন। তোমাদের যতগুলো শব্দার্থ এই কবিতার মধ্যে প্রয়োজন, যেমন গরজে,
ক্ষুরধারা মানে কি, খরপরশা মানে কি, প্রত্যেকটাই হচ্ছে এখানে মোটামুটি বলা আছে। ঠিক আছে, সো তোমরা চাইলে শব্দার্থগুলো একটু দেখে বুঝে নিতে পারো। আচ্ছা, তরণী, প্রভাত, বারেক, সারা এগুলো মোটামুটি দেওয়া, রাশি রাশি, গগন। আচ্ছা, তোমরা আমাকে বলো যে কবিতাটার কোনো লাইন তোমাদের আবার রিপিট করা লাগবে কিনা, কোনোটা বোঝো নাই এমন আছে কিনা। ওকে, কোনো ছিনু ভুলে মানে ভুলে থাকা। ছিনু ভুলে, রাহাত জিজ্ঞেস করছো, ছিনু ভুলে মানে হচ্ছে ভুলে থাকা। এতকাল জাহালয়ে নদীকূলে ছিনু ভুলে, তার মানে হচ্ছে এতদিন আমি যেটা নিয়ে ব্যস্ত ছিলাম, যা কিছু নিয়ে আমি ব্যস্ত ছিলাম, ফসল ফলানোতে বা কৃষিকাজ করায় ব্যস্ত ছিল না, সেটা। আচ্ছা, বিদেশের লাইনটা আরেকবার বুঝাইতে বলছো। দেখো, বিদেশের লাইনটাতে কবি কি বুঝাইতে চাচ্ছেন? কবি বলতেছেন যে এই মাঝিটাকে তিনি দেখতেছেন, ওই মাঝিটা কি নির্বিকার, কোনো কিছুতেই তার কোনো কিছু আসে যায় না। তো ওই নির্বিকার মাঝিটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন কবি। কবি বুঝাতে চাচ্ছেন যে বিদেশ হচ্ছে এখানে একটা চিরায়ত শিল্পলোক, মানে শিল্পের দুনিয়া, এবং এই শিল্পের দুনিয়াতে কবি স্থান পেতে চান। এই জন্য তিনি হচ্ছে এখানে এক ধরনের রিকোয়েস্ট করতেছেন যে প্লিজ তুমি হচ্ছে কি করো, এই চিরায়ত শিল্প লোকে অর্থাৎ বিদেশে আমার এই সাহিত্যকর্মগুলোকে স্থান দেয়। এখানে বিদেশ মানে টিপিক্যাল বিদেশ না, ঠিক আছে, চিরায়ত শিল্পলোক। লাস্ট সেন্টেন্সটা বোঝো নাই। লাস্ট সেন্টেন্স হচ্ছে যাহা ছিল লয়ে গেল, নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী মানে হচ্ছে কবির যা কিছু সৃষ্টিকর্ম সাহিত্যকর্মগুলো ছিল সবকিছু ওই তরীটা নিয়ে গেল। এখন এই তরীটাকে সোনার তরী বলা হচ্ছে কেন? কারণ এই তরীটার মধ্যে কৃষকের সোনালী ধানকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ কৃষকের বা শিল্পস্রষ্টা কবির শিল্পকর্মগুলোকে তুলে দেওয়া হয়েছে। তরু ছায়া মানে বুঝো নাই? হায় হায়, তরু মানে হচ্ছে গাছ, ছায়া মানে গাছের ছায়া, মসি মানে অন্ধকার। তার মানে কবি এখানে থেকে যে গ্রামটা দেখতেছেন সেই গ্রামটা দূর থেকে তার কাছে দেখে মনে হচ্ছে গাছের ছায়া দ্বারা আবৃত অন্ধকার একটা গ্রাম। সামারিটা আরেকবার। আচ্ছা, সামারিটা হচ্ছে মহাকালের স্রোতে বা সময়ের স্রোতে আমাদের জীবন, যৌবন, শারীরিক অস্তিত্ব এগুলো সবকিছু ভেসে যায়, কিন্তু কি বেঁচে থাকে? সেটা হচ্ছে আমাদের তৈরি করা সোনার ফসলগুলো। এখানে সোনার ফসল বলতে আমরা বুঝাচ্ছি আমাদের সাহিত্যকর্মগুলো, অর্থাৎ ব্যক্তিসত্তা বা শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়, শিল্পকর্ম বা সাহিত্যকর্ম টিকে থাকে। এই হচ্ছে মূল সামারি। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, এটার মানে হচ্ছে নদীটায় প্রচন্ড স্রোত না, সো নদীর ঢেউগুলো ওই তীরে এসে উপচে পড়তেছে, অর্থাৎ যে কোনো সময় ওই আহ, নদীর তীরটা বা ওই ক্ষেতটা ডুবে যাওয়ার একটা পসিবিলিটি বা একটা সম্ভাবনা আছে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, এটা হচ্ছে ওই যে ওকে তো একটা রিকোয়েস্ট করতেছে না যে প্লিজ আপনি হচ্ছে আমার সৃষ্টকর্মগুলোকে নিয়ে যান। তো এখানে আমরা মানে কবি এমন একটা ভাব করতেছে যে কবি খুব বেশি বোদার না, মাঝি যাকে মন চায় তাকে এই সৃষ্টকর্মগুলো দিক, সমস্যা নাই। কিন্তু তার প্রাইমারি ইম্পর্টেন্স, প্রাথমিক তার যে লক্ষ্য সেটা হচ্ছে যে সৃষ্টিকর্মগুলোকে যে কোনো মূল্যে মহাকালে স্থান দিতে হবে। এখন আগে একবার মহাকালে টিকে থাক, তারপর যাকে মন চায় তাকে দিক, সমস্যা নাই। অর্থাৎ তারই সৃষ্টকর্মগুলো বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, কে পড়তেছে সেটা ম্যাটার করে না। রবীন্দ্রনাথ কি জানতেন যে তুমি আমি আমরা বসে বসে সোনার তরী কবিতা পড়বো? তা তো তিনি জানেন না। তিনি এটা ফিক্সড করে দেন নাই যে কে এই কবিতা পড়বে, কে এই কবিতা পড়তে পারবে না। তার কথা হচ্ছে টিকে থাকুক, টিকে থাকার পরে যা মন চায় সে পড়ুক, তোমার মন চাইলে তুমি পড়ো, আমার মন চাইলে আমি পড়ি। তো এটাই বুঝাতে চাচ্ছে যে যারে খুশি তারে দাও, সমস্যা নেই, কিন্তু আগে একবার বাঁচায় রাখো, আগে একবার নৌকায় স্থান দাও। ঠাঁই নাই কথাটা কে বলেছেন? খুব সহজ তো বোঝা। এই যে দেখো, বলছে কি দেখো,
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। দেখো এখানে মাঝির কোনো ডিরেক্ট সংলাপ আমরা পাই না, মাঝির ব্যাপারটা পুরোটাই কিন্তু কবির কল্পনা। তাহলে ঠাই নাই ছোট সে তরি এটা অবশ্যই রবীন্দ্রনাথ বা কবি নিজে, কৃষক নিজেই বলতেছেন, কৃষক নিজেই দেখতেছেন যে একজন মাঝি আসতেছে, মাঝি শিল্পকর্মগুলোকে তুলে নিছে, কৃষক নিজেই দেখতেছেন যে নৌকাতে আর স্থান নাই। ফলে এগুলো সবই হচ্ছে রবীন্দ্রনাথের বা কবির নিজের কথা, ঠিক আছে। সো মাঝি আদৌ এক্সিস্ট করে কিনা সেটাই আমরা জানি না, পুরোটাই কবির। খরপরশা কি? এই যে শব্দার্থতে দেওয়া আছে দেখো, খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষা বা ধারালো বর্ষার মতো। নদীর স্রোত হচ্ছে নদীর ঢেউ বাবা। ওকে, কবিতার এন্ডিং এ কি মিন করে? কবিতার এন্ডিং এ মিন করে হচ্ছে সৃষ্ট কর্মগুলো টিকে থাকবে, মানুষ টিকে থাকতে পারবে না, অর্থাৎ মহাকালের স্রোতে মানুষের কোনো স্থান হবে না। এই যে ঠাই নাই ছোট সে তরি, এটা তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে সোনার তরিতে সৃষ্টিকর্মের স্থান হয়, ব্যক্তি মানুষের স্থান হয় না। শূন্য নদীর তীরে রহিনুপুরে এটাও বলা আছে যে মানুষের কি হয় না, স্থান হয় না। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে। গগনে কি গর্জন করতেছিল? আকাশে মেঘ গর্জন করতেছিল। নদীটি সম্পর্কে বলা আছে নদীটি ভরা নদী, অর্থাৎ নদীটা পানিতে পরিপূর্ণ, নদীটা খুরের মতো ধারালো এবং বর্ষার মতো ধারালো। ওপারের মেঘে ঢাকা গ্রামটা সম্পর্কে বলা আছে গ্রামটা গাছের ছায়ায় কালো রঙে মাখানো। মসি মানে হচ্ছে কালি বা অন্ধকার, ঠিক আছে, মসি মাখা অর্থাৎ কালো রঙে মাখানো। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক। গান গেয়ে তরি বেয়ে কে আসতেছে? মাঝি। এবং এই মাঝি কিসের প্রতীক? নির্মোহ মহাকালের প্রতীক। নির্মোহ মানে কি? যার কোনো মোহ মায়া নাই, লোভ নাই, মোহ মায়া নেই। আর মহাকাল মানে কি? সময়। তাহলে সময়কে কি তুমি কোনো কিছু দ্বারা লোভ দেখাইতে পারবা? সময়কে যদি বলো 1 কোটি টাকা দিব, সময় কি তোমার জন্য আটকে থাকবে? থাকবে না। এই মাঝিও কি সেরকম কবির জন্য আটকে থাকতেছে না, কবিকে নিচ্ছে না। কবি যতই রিকোয়েস্ট করতেছে আমি তোমাকে এটা দিব, এটা দিব, এটা করবো, এটা করবো, কবিকে কি নিছে? নেয় নাই। তাহলে মাঝিকে আমরা এখানে কিসের সাথে তুলনা করতেছি? সময়ের সাথে তুলনা করতেছি, যেই সময় কোনো টোপ গিলে না, কোনো লোভ দেখায় লাভ হয় না। আচ্ছা, কৃষকের মিনতি কি ছিল? কৃষকের রিকোয়েস্ট ছিল তোমার যেখানে খুশি যাও, যাকে খুশি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ধানগুলাকে আগে একবার রক্ষা করো। বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পলোকের প্রতীক, অর্থাৎ শিল্পের দুনিয়া। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে বারবার আসে। কবিতার সময়কাল হচ্ছে প্রভাত বেলা। মাসের উল্লেখ করা যদি থাকে, কোন মাসের উল্লেখ করা ছিল কবিতায়? মাসটা হচ্ছে শ্রাবণ। ঋতুটা হচ্ছে বর্ষাকাল, আর সময় হচ্ছে প্রভাত বা সকাল। ঠাঁই নাই মানে হচ্ছে স্থান নাই। আচ্ছা, আর আছে, এটা তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় মাঝি বলছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু কবি নিজেই আমাদেরকে জানাচ্ছে যে আর আছে, আর নাই, মানে আমার কাছে যা ছিল সবই দিয়ে ফেলছি। শূন্য নদীর তীরে রহিনুপুরে, এটা মানে কি মারা যাওয়া? এটা মানে মারা যাওয়া না, বেসিক্যালি কবির একাকিত্ব বা নিঃসঙ্গতাকে বোঝানো হচ্ছে, যে কবির জীবনের যে পরম শূন্যতা এবং মৃত্যুর জন্য অপেক্ষারত অবস্থা, সেটা ডিরেক্টলি মারা যাওয়া এটা না। তুমি এভাবে বলতে পারো যে কবির সব সৃষ্টিকর্ম তো সোনার তরী গ্রহণ করছে, গ্রহণ করে চলে যাওয়ার পরে কবি বা কৃষক একাকী শূন্য নদীর তীরে অপেক্ষা করতেছে, এবং এই সমাপ্তিটা দ্বারা মূলত মানুষের যে মৃত্যু জীবনে অনিবার্য, মৃত্যু যে আসবে, এই মৃত্যুর প্রতীক্ষারত অবস্থাটাকে বোঝানো হচ্ছে। আমারই মানে আমার, বাংলাকে অ্যাডমিশনে আসে কিনা এটা ডিপেন্ড করে তুমি কোথায় অ্যাডমিশন দিচ্ছ। তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ বা মেডিকেলে অ্যাডমিশন দাও তাহলে বাংলা লাগবে না, তবে এইচএসসি তে ভালো রেজাল্ট লাগবে, ঠিক আছে। এইচএসসি তে ভালো রেজাল্ট করার জন্য সব সাবজেক্টই ভালো করা লাগবে। আর যদি তুমি ভার্সিটির যে বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে দাও, বা ক ইউনিটে তুমি যদি মনে করো অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিবে না, বাংলা বা ইংরেজিতে পরীক্ষা দিবা, তখন অ্যাডমিশন টেস্টে বাংলা লাগে। আর বিভাগ পরিবর্তনে তো বাংলা ইংরেজি জিকের উপর পরীক্ষা হয়, তখন তো অবশ্যই লাগে। আচ্ছা, ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন। খরপরশা, ভাড়া মানে যে ধান রাখার পাত্র, ঢেউগুলি কেমন, ঢেউগুলি নিরুপায়,
কবিতায় কৃষক দ্বারা কি বুঝাইছে, শিল্পস্রষ্টা কবিকে। সোনার ধান ধারা যে কবির সৃষ্টি সম্ভারকে বুঝাইছে সেটা। এবং শূন্য নদীর তীরে রহিনু পরিমাণে হচ্ছে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে মৃত্যুর প্রতীক্ষা করা, মৃত্যুর জন্য অপেক্ষা করা। ওকে, এবার আসো এই কবিতাটা থেকে কিছু জ্ঞানমূলক আমরা দেখার চেষ্টা করি। ধ্রুব, ঠাই নাই কথাটা মাঝির কথা মনে হচ্ছে, কিন্তু তুমি দেখো এখানে কিন্তু আমরা এরকম সাধারণত কি হয় যে অন্য কোনো ব্যক্তির কথা যদি হয় সেটাকে আমরা এরকম ইনভার্টেড কমা দিয়ে ব্যবহার করি না। এখানে কি এরকম কোনো ইনভার্টেড কমা পাইছো? পাও নাই। তাহলে এটা ডিরেক্টলি মাঝির উক্তি, এমনটা ভাবা বা এমনটা বলা ভুল হবে। আমরা এখানে এভাবে চিন্তা করতে পারি যে ঠাই নাই ঠাই নাই, এই কথাটা কবি নিজেই দেখে ভিজুয়ালাইজ করে আমাদেরকে জানাচ্ছেন, এভাবে আমরা চিন্তা করতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ নাবিল, ইনশাল্লাহ পারবা। ধানগুলো কিভাবে মাঝির হলো? ধানগুলো তো মাঝির হয় নাই, ধানগুলো তো কৃষকেরই। কৃষকই না ধানগুলোকে মাঝির হাতে তুলে দিছে, অর্থাৎ সময়ের কাছে ছেড়ে দিছে। ওকে, তো জ্ঞানমূলক গুলো একটু দেখো। যেমন জ্ঞানমূলক থাকে হচ্ছে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত, এই রিলেটেড একটা জ্ঞানমূলক হচ্ছে তোমার দিছে। তো আমরা জানি যে কবিতাটা কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতা উল্লেখিত মাঝি কিসের প্রতীক, এটা আমরা বহুবার অলরেডি বলে ফেলছি। মাঝি কিসের প্রতীক, মাঝি কিসের প্রতীক, এখানেও হচ্ছে আমরা একটু আগেই দেখছিলাম যে মাঝি হচ্ছে নির্মোহ মহাকালের প্রতীক। তাহলে আমরা এখানে বলবো মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। খড়পরশা শব্দের অর্থ কি? এই যে খড়পরশা অর্থ হচ্ছে ধারালো বর্ষা, ধারালো বর্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি পরিচয় থেকে। কত বছর ধরে সোনার তরী কবিতাটি? 100 বছর ধরে। ওকে, এবার আসো অনুধাবনে চলে যাই। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, তোমরা যখন পরীক্ষায় অনুধাবন উত্তর করবা অবশ্যই চেষ্টা করবা অনুধাবন যাতে তোমার 2টা প্যারা হয়। তুমি যখন 2টা প্যারা করবা না তখন অটোমেটিকলি তোমার পরীক্ষার নাম্বারটা কিন্তু কমে যায়। সো যে কোনো মূল্যে 2টা প্যারা করার ট্রাই করবা। আচ্ছা, তাহলে বাঁকা জল বলতে এখানে কি বুঝাইছে? আমরা প্রথম প্যারায় বলবো, প্রথম বাক্যতে আমরা বলবো বাঁকা জল হচ্ছে এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। সেকেন্ড প্যারায় গিয়ে আমরা ব্যাখ্যা করব এই অনন্ত কালস্রোত কি। এই অনন্ত কালস্রোত বলতে আমরা আসলে বুঝাচ্ছি জীবনের পরিসর, যেটার পরিবর্তে একটা সময় মৃত্যু আসবে, তাই না? তো তুমি এখানে বলবা যে উক্ত চরণটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি একজন নিঃসঙ্গ কৃষককে বা কৃষকরূপী কবিকে, যিনি তার সারা জীবনের সঞ্চিত ফসল অর্থাৎ সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্মগুলোকে মহাকালের নৌকায় তুলে দিয়েছেন, কিন্তু ওই নৌকায় তার কোনো স্থান হয় নাই। দুর্যোগপূর্ণ প্রতিকূল একটা পরিবেশের মধ্য দিয়ে তিনি অপেক্ষা করতেছেন মৃত্যুর জন্য, তাই না? তো এই পুরো ব্যাপারটাকে আমরা হচ্ছে এভাবে এক্সপ্লেন করব। আচ্ছা, তারপর 2 নম্বর অনুধাবনটাতে কি আছে দেখো, বলছে বারেক ভিড়াউতরি কুলেতে এসে পংক্তিতে কি আকুলতা প্রকাশ পেয়েছে সেটাকে ব্যাখ্যা করো। আচ্ছা, বারেক ভিড়াউতরি কুলেতে এসে এই লাইনটা হচ্ছে মূলত আমরা দেখছি যে আমাদের শিল্পস্রষ্টা কবি বা কৃষক সে হচ্ছে এই উক্তিটা করছে। সো কেন সে তার এই উক্ত চরণটা দ্বারা কৃষক হচ্ছে চাচ্ছে যে তার আজীবনের যে সঞ্চিত ফসল আছে, তার যে সৃষ্টকর্মগুলো আছে সেগুলোকে মহাকালের নৌকায় তুলে দিয়ে সেগুলোকে অমর করতে, অমরত্ব লাভ করতে। ঠিক আছে, সো তার এই মিনতির কারণ কি, আকুলতার কারণ কি? আকুলতার কারণ হচ্ছে তিনি অমরত্ব লাভ করতে চান। কিভাবে অমরত্ব লাভ করতে চান? তার শিল্পকর্মের মধ্য দিয়ে। তাহলে আমরা সেটাকে হচ্ছে এক্সপ্লেইন করব যে কিভাবে এই কৃষক দুর্যোগপূর্ণ পরিবেশে বসে আছেন, তিনি কিভাবে মাঝিকে অনুনয় করছেন, মিনতি করতেছেন, এবং এই মিনতির পেছনের কারণটা হচ্ছে তিনি অমরত্ব লাভ করতে চান সাহিত্যকর্মের মধ্য দিয়ে। ঠিক আছে, মাইমুনা তোমার প্রশ্ন কি? প্রশ্নটা আরেকবার বলো। কৃষক তার ধান বিক্রি করে দিবে, মাঝিকে দিচ্ছে কেন? কারণ এটা তো ধান না। এখানে ধান বলতে বোঝাচ্ছে সৃষ্টকর্মকে। সৃষ্টকর্ম কি বিক্রি করা যায়? সাহিত্যকর্ম কি? রবীন্দ্রনাথ কি তোমার কাছে কবিতা বিক্রি করছে? তুমি কি টাকা দিয়ে কবিতাটা পড়তেছো? ওকে, হ্যাঁ তাফসীর নিবে।
এর পরের লাইন বলছে দেখো আমারই সোনার ধানে গিয়েছে ভরি, বলতে কি বোঝানো হয়েছে? এই উক্তিটি দ্বারা বোঝানো হচ্ছে যে কৃষক তার সারা জীবনের সৃষ্ট কর্মগুলোকে মহাকালের স্রোতে স্থান দিতে পেরেছেন। হ্যাঁ ওয়ার্দা, বাংলা বই দেওয়া হবে এনসিটিভি থেকে, প্রথম পত্র দেওয়া হবে, সেকেন্ড পেপার না। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বাঁকা জল কথাটা দ্বারা অনন্ত কালস্রোতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নদীর যে জল, সে জল যে কোনো সময় কবি যেই ক্ষেতে আছেন সেই ক্ষেতটাকে কি করতে পারে? বিলীন করে ভাসিয়ে নিয়ে যেতে পারে। কাব্যে গিয়ে আমারই মিনিং, আমারই মানে হচ্ছে আমার, আমারই শব্দটা দ্বারা আমার বুঝাইছে এখানে। এই যে আমারই শব্দটা যত জায়গায় পাইছো, আমারে, আমার, এই যে আমারই সোনার ধানে গিয়েছে ভরে, এই আমারই মানে আমার, এই আমার মানে কি? কবির, কবির যে সোনার ধানগুলো আছে, অর্থাৎ কবির যে সৃষ্টকর্মগুলো আছে, সেই সৃষ্টকর্মগুলো দ্বারা নৌকাটা ভরে গেছে, এটাই তো বলতেছি বারবার। ওকে, তারপর বলছে রূপক কবিতা হিসেবে সোনার তরী কতটা সার্থক। রূপক কবিতা হিসেবে সোনার তরী একটা সার্থক কবিতা এই কারণে, রূপক মানে হচ্ছে কি? মেটাফোর। সো তুমি এখানে দেখাবা যে কবিতাটার মধ্যে কি কি মেটাফোর ইউজ করা হয়েছে, ধান বলতে কি বুঝাইছে, কৃষক বলতে কি বুঝাইছে, তরী বলতে কি বুঝাইছে, সেগুলো দেখে আমরা হচ্ছে আইডেন্টিফাই করা ট্রাই করব। না, এই কবিতাটাই রবীন্দ্রনাথের জীবনের শেষ কবিতা, ব্যাপারটা এমন না। রবীন্দ্রনাথ জীবনের যে কোনো একটা স্টেজে, তিনি যখন কুষ্টিয়ায় অবস্থান করতেছিলেন, তখন তিনি ফিল করলেন এরকম একটা কবিতা বা এরকম একটা ফিলোসফি তার মধ্যে কাজ করতেছিল, তাই তিনি লিখছেন। তার মানে এটাই তার জীবনের শেষ কবিতা এমন না। একটা বয়সে যাওয়ার পরে, পরিণত হওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে আসলেই তো আমার সাহিত্যকর্মগুলো টিকে থাকবে, আমি তো টিকে থাকবো না। তো ওই চিন্তা থেকে তিনি হচ্ছে কবিতাটা লিখছেন। তার মানে এটাই তার জীবনের শেষ কবিতা, ব্যাপারটা কিন্তু এমন না। ছিনু মানে ছিলাম, লামিয়া। ওকে, এবার আসে একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এই ধরনের কবিতাগুলো থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে, এগুলোর উত্তর আমরা আসলে কিভাবে করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমরা যখন সৃজনশীল প্রশ্ন পাও তখন, এই কবি তো মহাকালের প্রতীক না বাবা, মাঝি মহাকালের প্রতীক। কবি তো টিকেই নাই, কবি কেমনে মহাকালের প্রতীক হবে? আচ্ছা, সো উদ্দীপকে যখন হচ্ছে কবিতাংশ দেয়, তখন তোমরা একটু প্যারা খাও যে আপু কবিতাংশ তো একটু বুঝি না, কবিতাংশ আমরা কিভাবে হচ্ছে পরীক্ষা আসলে উত্তর করব। তো এক্ষেত্রে মনে রাখবা, তোমার সৃজনশীল লেখার জন্য তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার পাঠ পরিচিতি। যে কোনো একটা কবিতা বা গল্পের পাঠ পরিচিতিটা যদি হচ্ছে তুমি খুব ভালো করে বুঝো, তাহলে তোমাকে কবিতায় দিছে, বাংলায় দিছে না, ইংরেজিতে দিছে না, উর্দুতে দিছে নাকি ফার্সিতে দিছে নাকি চাইনিজে দিছে, তোমার কোনো সমস্যা নেই। তুমি পাঠ পরিচিতিটা হচ্ছে ভালো করে বোঝার ট্রাই করবা। তো এই কবিতাটার পাঠ পরিচিতিতে বা মূলভাবে আমরা কি দেখছি, সেটা যদি আমাদের মাথায় থাকে, আমরা উদ্দীপক বুঝবো। দেখো বলতেছে, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। তাহলে এভাবে একটু চিন্তা করো, ধরো আমি হচ্ছে একজন শিল্পী, আমি গান করি। তো আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা আমাকে ভালোবাসো না, আমার গানকে ভালোবাসো। ফর এক্সাম্পল, আমাদের আশেপাশে অনেক ধরনের শিল্পী আছে না, তো তাদেরকে আমরা ভালোবাসি নাকি তাদের গানকে ভালোবাসবো, সেটা আমাদের একটা চিন্তা। যেমন ধরো আমরা এই যে এখন ওয়ার্ল্ড কাপের সিজন চলতেছে, সো আমরা সবাই হচ্ছে মোটামুটি কোন একটা দলকে, কোন একটা টিমকে হচ্ছে সাপোর্ট করি। এখন যারা হচ্ছে, মানে এটাকে কি বলে, টক্সিক না, যারা হচ্ছে অ্যাকচুয়াল ফুটবলের ফ্যান, তারা কি বলবে যে আমরা পার্টিকুলার কোন একটা পার্সনের থেকে আমরা বেশি পছন্দ করি হচ্ছে খেলাকে, যার খেলা ভালো হচ্ছে, যে ম্যাচটা ভালো হচ্ছে, সেটা দেখে আমাদের একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো এখানে একজন উদ্দীপকে, একজন কবি বলতে চাচ্ছেন যে তোমরা আমাকে ভালোবাসো না, আমার গানগুলোকে ভালোবাসো। অর্থাৎ আমাকে ভালোবাসো না, আমার গানগুলোকে ভালোবাসো মানে কি? ব্যক্তিকে ভালো না বেশে ব্যক্তির কর্মগুলোকে ভালোবাসো, ঠিক আছে? তো আমরা কিন্তু কবিতাতেও একই জিনিস দেখছি। সোনার তরী কবিতায় কবি কি বলতেছেন? তিনি থাকবেন না, তার কর্ম থেকে যাবে। আচ্ছা, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। অর্থাৎ গান শেষ হয়ে গেল, অবসান মানে কি?
শেষ হয়ে গেলে, মানে গান শেষ হয়ে গেলে বনে যেই পাখি গান করে সেই পাখিকেও কেউ মনে রাখে না, সবাই মনে রাখে ওই গানটাকে, যে একটা সময় বনে গেছিলাম, বনে গিয়ে খুব সুন্দর একটা গান শুনছি, কিন্তু ওই গান কে গাইছে সেই গায়ক পাখিটাকে কি আমরা খুঁজে বের করে মনে রাখি না। তো তুমি কখনো সুন্দর পাখির ডাক শুনলে তুমি কি পাখিটাকে খুঁজে বের করে পাখিটাকে বলো আরে পাখি ভাই থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর একটা গান গাইছেন? এমন তো না, আমরা মনে রাখি যে আমরা একটা সুন্দর গান শুনছি। ঠিক আছে, আচ্ছা, চাঁদেরে কে চায় জ্যোৎস্না সবাই যাচে, অর্থাৎ চাঁদকে নিয়ে কারো কোনো কনসার্ন নাই, চাঁদকে কেউ চাচ্ছে না, বরং চাঁদের যে আলো জোছনা সেটা সবাই কি কামনা করে, চাঁদের আলো বা জোছনাকে সবাই কি করে কামনা করে। গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে, বীণা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, হাতে নিয়ে বাজায়, এরকম করে হাতে থাকে মানুষ বাজায়। তো এখানে বলা হচ্ছে যে গান শেষে, গীত মানে হচ্ছে গান, তো গান যখন শেষ হয়ে যায় তখন ওই বাদ্যযন্ত্রটারও কিন্তু কোনো ভ্যালু থাকে না, এটা একটা জায়গায় ধুলার মধ্যে পড়ে থাকে। তাহলে এখানে আমরা পুরো যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি বা অনুষঙ্গ বা উপাদান বা স্রষ্টা, শিল্প স্রষ্টা, এগুলোর কোনোটারই ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে সৃষ্টিকর্মটার। যেমন ধরো পাখি কেউ চেনে না, পাখির গানটাকে সবাই মনে রাখে, গান শেষ হয়ে গেলে বাদ্যযন্ত্রেরও কোনো ভ্যালু নাই, তারপরে হচ্ছে আমাকে না ভেলে বেশি আমার গানটাকে ভালোবাসো। অর্থাৎ পুরো উদ্দীপকটাকে যদি তুমি একদম সামারি করো তাহলে সামারিটাতে আমরা এটাই দেখতে পাচ্ছি যে শিল্পকর্মকে মনে রাখার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, মাঝি কি সারা জীবন টিকে থাকবে নাকি? হয়তো মানুষ না, মাঝি অবশ্যই টিকে থাকবে না, এখানে মাঝি তো মানুষ বুঝাচ্ছে না, মাঝি তো একটা প্রতীক অর্থে আসছে, মাঝি তো মহাকাল সময়, মাঝি তো আর মাঝি না, এই মাঝি বলতে তো সময়কে বুঝাচ্ছে। আচ্ছা, ওকে, আসো এবার গ পড়ি। কি বলছে দেখো, সোনার তরী কবিতায় ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করো। তাহলে ধান বলতে কি বুঝাইছে, এখানে গীত বলতে কি বোঝানো হচ্ছে? ধান এবং গীত দুটোই কি সৃষ্টকর্ম, তাহলে ধান এবং গীতের তুলনা যখন আমরা করব বলবো যে দুটোই হচ্ছে সৃষ্টকর্ম। তাহলে সৃষ্টকর্ম কি টিকে থাকে নাকি থাকে না বলো? এতক্ষণ কবিতা পড়ার পরে কি বুঝছো? সৃষ্টকর্ম সময়ের সাথে টিকে থাকে, তাহলে আমরা বলবো সৃষ্টকর্ম যা সময়ের স্রোতে টিকে থাকে। তাহলে তুমি কবিতা থেকে দেখাবা কিভাবে ধান টিকে গেছে, কিভাবে একটা তরি এসে মাঝি এসে ধানগুলোকে বা সৃষ্টকর্মগুলোকে নিয়ে গেছে, সেফটি দিছে, নিরাপত্তা দিছে, সেটাকে ব্যাখ্যা করবা কবিতা থেকে। উদ্দীপক থেকে দেখাবা যে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে গীতটা বা গানটা সেটা টিকে আছে, যে ব্যক্তি গানটা গাচ্ছে, যে পাখি গানটা গাচ্ছে সে টিকে নেই। তাহলে তুলনাটা আমরা এভাবে দেখাবো যে সৃষ্টকর্ম যেগুলো সেগুলো টিকে থাকে, শিল্প স্রষ্টা টিকে থাকে না। আচ্ছা, এবার আসো ঘ। ঘতে কি বলছে, উদ্দীপকের শেষ চরণ দুটি অর্থাৎ শেষের লাইন দুটি যেন সোনার তরী কবিতার জীবন দর্শনের প্রতিচ্ছবি। তাহলে সোনার তরী কবিতায় আমরা কি দেখছি? সোনার তরী কবিতাতে আমরা দেখছি যে মহাকালের স্রোতে শিল্পীর শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়, সৃষ্টিকর্ম টিকে থাকে। জীবন দর্শনটা কি ছিল? মহাকাল অর্থাৎ সময়ের স্রোতে শিল্পী যিনি তার শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়, ঠিক আছে, এবং তার যে সৃষ্টকর্মগুলো আছে সেগুলো টিকে থাকে। সৃষ্টিকর্ম টিকে যায়, এটা কবিতাতে পাইছি, ঠিক একই রকম শেষ দুইটা লাইনেও পাইছি। দেখো শেষ দুইটা লাইনে কি বলছে, চাঁদের কে চায়, অর্থাৎ যেই চাঁদ থেকে জ্যোৎস্নার সৃষ্টি, জ্যোৎস্না চাঁদের আলো কোথা থেকে আসছে? চাঁদ থেকে। সেই চাঁদকে কেউ চাচ্ছে না, জ্যোৎস্নাটাকে চাচ্ছে, চাঁদের আলোটাকে চাচ্ছে। ঠিক একই রকম কবিকেও কিন্তু কেউ চাচ্ছে না, কবির ওই সৃষ্টিকর্মগুলোকে। কৃষককে কেউ চাচ্ছে না, ধানগুলোকে চাচ্ছে। গীত শেষে, গান শেষে বাদ্যযন্ত্র পড়ে থাকে ধুলির মধ্যে। ঠিক আছে, তো দেখো সময় শেষ হওয়ার পরে কবির ধানগুলোকে, সৃষ্টিকর্মগুলোকে ঠিকই নিয়ে গেছে, আর কবিকে কোথায় রেখে গেছে? শূন্য নদীর তীরে একা একা রেখে গেছে। ঠিক একই রকম এই বীণা বা এই বাদ্যযন্ত্রটাও ধুলির মধ্যে পড়ে আছে। ঠিক আছে, তো দুইটা জায়গা থেকে আমরা এটাকে একই জীবন দর্শন বলতে পারি।
শিল্পকর্মগুলোকে কি কর্মফল বলা যাবে কিনা? হ্যাঁ বলতে পারো, কিছু ক্ষেত্রে এটা তো কর্মফল হিসেবে কাজ করে। তাহলে এই সৃজনশীলটা যদি বুঝে থাকো, এটা তোমাদের বাড়ির কাজ। এখন বলো বুঝছো কিনা। সৃজনশীলটা বুঝতে বা সৃজনশীলটা নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো। ফারহান যদি খুলে তাহলে অবশ্যই তোমাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে। অ্যাজ ফার আই নো এখনো খুলে নাই। কমিউনিটি আছে, কমিউনিটিতে জয়েন হতে পারো। ওকে, ঘ নম্বর প্রশ্নটাকে উক্তি নাকি মন্তব্য? মন্তব্য বলা বেটার। মন্তব্য মানে হচ্ছে আমরা একটা মত দিলাম আর কি। এটা কোটেশন না বলে মন্তব্য বলতে পারো। উক্তি বললেও খুব একটা সমস্যা নেই, কিন্তু মন্তব্য বলবো। আচ্ছা, লাস্ট লাইনে কি ছিল? লাস্ট লাইনে ছিল যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ আমাদের কবির বা কৃষকের যা সাহিত্যকর্ম ছিল, সৃষ্টকর্ম ছিল, সবকিছুকে নৌকা মহাকালের স্রোতে নিয়ে গেল, অর্থাৎ শিল্পকর্মগুলো টিকে গেল। ঠিক আছে, এবার আসো কিছু এমসিকিউ একটু সলভ করার ট্রাই করি। তবে প্রথম এমসিকিউটা তোমাদের একটা কুইজ। কুইজ কিভাবে দেয় এটা হয়তো ইংলিশ ক্লাস অলরেডি দেখছো। তোমাদের স্ক্রিনে একটা পপ আপ আকারে 4টা অপশনের জন্য ABCD আসবে। তোমরা এখন প্রশ্নটা দেখতেছো, ABCD যেটা অ্যান্সার সেটাতে হচ্ছে ক্লিক করবা আর কি। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমি কুইজটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে তোমরা আর কি অ্যান্সারটা দিও। নাইমা, কি সমস্যা আপু সেটা তো বলতে হবে। সমস্যা আছে বললে তো হবে না খালি। ঘ নাম্বারের সেকেন্ড প্যারাতে কি লিখবা? আচ্ছা, তুমি ঘয়ের প্রথমে তো একটা তোমার জ্ঞানমূলক উত্তর দিবা। প্রথম প্যারাতে, সেকেন্ড প্যারাতে তুমি বইকে প্রায়োরিটি দিয়ে একটা অ্যান্সার লিখতে পারো, অর্থাৎ সোনার তরী থেকে। থার্ড প্যারাতে উদ্দীপকের সাথে তুলনা করলা। ফোর্থ প্যারাতে তুমি হচ্ছে তোমার মন্তব্যটা জানালা, এমন করে লিখতে পারো। ওকে, আমরা পোলটা শেষ করতেছি, যথেষ্ট সময় হয়েছে। যাদের পোল আসে নাই তাদের সম্ভবত ডিভাইসে পপ আপ অপশনটা অফ করা, একটু অন করে নিও, তাহলে হচ্ছে পপ আপ করবে আর কি। ওকে, আমরা একটু লিডার বোর্ডটা দেখি। লিডার বোর্ড হচ্ছে তোমরা যারা যারা উত্তর দিছো তাদের মধ্যে প্রথম যে 10 জন কারেক্ট উত্তর দিছো তাদের নামটা আর কি। আলিফ, তাহিয়া, লাবিবা, পারমিতা, আয়েশা, আদিত্য, নাবিল, পরাণ, সাজিদ, সিহা, এরা বাদে অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, কিন্তু এই 10 জন হচ্ছে প্রথমে উত্তর দিছো। ঠিক আছে, প্রথম কারেক্ট 10টা অ্যান্সার। এখন তোমাদের দু একটা প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে চিরায়ত শিল্পলোক কি? দেখো, চিরায়ত এটার মানে হচ্ছে শাশ্বত, অবিনশ্বর, যেটা কোনোভাবে শেষ হয় না। শিল্প লোক, শিল্পলোক মানে হচ্ছে শিল্পের দুনিয়া। তাহলে চিরায়ত শিল্পলোক মানে হচ্ছে এমন একটা শিল্পের দুনিয়া যেটা শাশ্বত, যেটার কোনো শেষ নাই, যেটার কোনো ধ্বংস নাই, এরকম একটা কিছু। ঠিক আছে, চারিদিকে বাঁকা জল করেছে গেলে এখানে বাঁকা জল বলতে বুঝাইছে অনন্ত কাল স্রোতকে, অর্থাৎ সময়কে বোঝানো হয়েছে, সময়।
আচ্ছা, আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে উক্তি এবং মন্তব্যের মধ্যে পার্থক্য কি? এই দুইটার বেসিক্যালি তোমাদের যখন উদ্দীপকের ঘতে এরকম লেখা থাকে উক্তিটি ব্যাখ্যা করো বা মন্তব্যটি ব্যাখ্যা করো, এই জায়গায় উক্তি এবং মন্তব্যের খুব বেশি পার্থক্য নেই। বাট অ্যাকচুয়ালি যদি তুমি এমনিতে আবিধানিকভাবে যদি তুমি চিন্তা করো, উক্তি হচ্ছে কোনো একটা ব্যক্তির বক্তব্য। ফর এক্সাম্পল, কোন একজন বিখ্যাত মনীষী একটা কথা বলছেন, সে কথাটা আমি তোমাকে বলতেছি, তাহলে আমি কি করতেছি, অমুকের উক্তিটা তোমাকে আমি কোট করতেছি ইনভার্টেড কমার ভিতরে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি তোমার সেই ব্যক্তির কথাটা তোমাকে আমি জানালাম, এটাকে বলে উক্তি। ঠিক আছে, উক্তি সাধারণত কোনো ব্যক্তির কথাকে কি করা, উদ্ধৃত করা, তুলে ধরা। আর মন্তব্য কি, অনেকটা সেম বা সিমিলার, তবে আমরা মন্তব্য শব্দটা দ্বারা অনেক সময় কি বুঝাই, ধরো তুমি আমাকে নিয়ে একটা কিছু বললা যে আপুর ক্লাসটা ভালো লাগে না, তো এটা একটা মন্তব্য। এখন এটাকে আমি উক্তি বলবো না, উক্তি কথাটার একটা বিশেষ মাহাত্ম্য থাকে, একজন ব্যক্তির কথা তুলে এনে আরেকজন বলতেছে সেটা। আর মন্তব্য হচ্ছে যে কোনো মন্তব্য। ঠিক আছে, সো উক্তি আর মন্তব্য দুইটা সিমিলার ক্ষেত্রে ইউজ হলো, দুইটার একটা সূক্ষ্ম পার্থক্যের জায়গা হচ্ছে এটা। আরেকজন জিজ্ঞেস করছে শিল্পের দুনিয়া কি, তোমাকে আমি তুলে আছাড় শিল্পের দুনিয়া কি, হায় হায়। আচ্ছা, মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে এক ধরনের ছন্দ, যেমন অক্ষরবৃত্ত ছন্দ হয়, মাত্রাবৃত্ত ছন্দ হয়, গদ্য ছন্দ হয়। অর্থাৎ কবিতার ক্ষেত্রে ছন্দ এবং অলংকার বলে কিছু জিনিস এক্সিস্ট করে। কবিতাটা তুমি কিভাবে পড়বা, দ্রুত আবৃত্তি করবা না ধীরে ধীরে আবৃত্তি করবা, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ছন্দে বিভাজন করি। ওকে, এবার আসো আমরা টানা কিছু এমসিকিউ সলভ করব। এগুলো তোমাদের কুইজ না, এগুলো এমনিতে প্র্যাকটিসের জন্য রাখছি। তোমরা আমাকে জাস্ট টিচার্স ইনবক্সে বলতে থাকবা যে ABCD কোনটা হবে, তোমরা পারতেছো কিনা। ঠিক আছে, হ্যাঁ, কোট অ্যান্ড ওপিনিয়ন ওইটাই। ওকে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান, গান শেষ হয়ে গেলে বনের পাখি কি কেউ মনে রাখে না, এটাই বুঝাইছে। বলছে উদ্দীপকের গান সোনার তরী কবিতার কিসের সঙ্গে তুলনীয়, বলো। গান শেষ হয়ে গেলে বনের পাখিকে কেউ মনে রাখে না, তাহলে গান কি এখানে? এই দেখো, গান আরেকটা হচ্ছে পাখি। দেখো, পাখিকে কি বলছে, মনে রাখে না, মনে রাখে না। তাহলে পাখি গান গাইছে, সে গানটাকে মনে রাখছে, গানটাকে মনে রাখে, আর পাখিটাকে মনে রাখে না। এবার দেখো, আমরা যদি এভাবে একটু চিন্তা করি, আমাদের কৃষক কি করছে, ধান ফলাইছে। কবি কি করছে, সৃষ্টিকর্ম তৈরি করছে। তাহলে কৃষক বা কবিকে কি করে না, মনে রাখে না, আর ধান বা সৃষ্টিকর্মকে কি করে, মনে রাখে। এইবার চিন্তা করো, পাখি আর এই হচ্ছে আমাদের গান। বুঝতে পারছো? দেখো, পাখিকে যেরকম মনে রাখে না, গানকে মনে রাখে, ঠিক একই রকম ভাবে কবিকে মনে রাখে না, সৃষ্টিকর্মকে মনে রাখে, কৃষককে মনে রাখে না, ধানকে মনে রাখে। ঠিক আছে, তাহলে কৃষক হারায় যায়, কবি হারায় যায়, পাখি হারায় যায়, টিকে থাকে কোনগুলো, টিকে থাকে হচ্ছে আমাদের ধান, টিকে থাকে সৃষ্টিকর্ম, টিকে থাকে গান। তাহলে এই গান কিসের সাথে তুলনীয়, গান হচ্ছে এই ধানের সাথে তুলনীয়। অ্যান্সার হচ্ছে এ। অনেকে বি বলছো, হয়তো বা বুঝো নাই, আশা করি এখন বুঝতে পারছো। নেক্সট, খরপরশা বলতে কি বোঝানো হয়েছে, একদম শব্দার্থ থেকে। এটা যদি ভুল করো মাইট দিব, আমি অনলাইন থেকে অফলাইনে যে হলেও মাইট দিব। এটা হচ্ছে বুঝতে অসুবিধা হইতে পারে, এটা আমি এখন বুঝাই দিছি, বাট এটা তো একদম শব্দার্থের, এটা কেউ ভুল করবা না। বলো, খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? সেই সেরা, তোমাদের স্পিড, এটার অ্যান্সার বলার স্পিড যদি তোমরা একটু দেখতা। একজন বলছে আলম, মানে এতে আলম, এই জন্য আলম বলছে। তোমরা ভালো হইলা না। না, খরপরশা বলতে কি বুঝাইছে, ধারালো বর্ষা। গুড। সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে কি, অন্তর্লীন মানে মানে হচ্ছে নিহিত থাকা, লুকিয়ে থাকা। তো কি লুকিয়ে আছে বলো তো সোনার তরী কবিতায়? আমরা কিন্তু এটা অনেকবার বলছি, সোনার তরী কবিতায় নিহিত আছে। কি নিহিত আছে? নিহিত থাকা বা লুকিয়ে থাকা। কি লুকিয়ে আছে? কবির জীবন দর্শন, কবির একটা ফিলোসফি।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য? সং অফারিংস, এটা আমরা বলে ফেলছি অনেকবার। সোনারতরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চিরায়ত শিল্পলোক। উদ্দীপক পড়ে আসো। গভীর হতে আরো গভীরে, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই কোথাও নাই। সো এই যে কেউ নাই কোথাও নাই, এটা দ্বারা কি বোঝায় বলো? কেউ নাই, কেউ নাই মানে কি? তুমি একা, তাহলে একার সাথে এটা কি? নিঃসঙ্গতা, কবির নিঃসঙ্গতা। এই যে কেউ নেই কোথাও নাই। সোনারতরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পংক্তিতে, অর্থাৎ কোন লাইনের মধ্যে কবির নিঃসঙ্গতা বা কবির একাকিত্ব ফুটে উঠছে? দেখো, কুলে একা বসে আছি নাহি ভরসা, একা। শূন্য নদীর তীরে নহিনুপুরি, একা। তাহলে এই দুইটা লাইনে একাকিত্ব প্রকাশ পাইছে। 3 নম্বর লাইনটা দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে একটা গ্রামের বর্ণনা দিচ্ছে যে গ্রামটা অন্ধকারাচ্ছন্ন, এটা দ্বারা কিন্তু একাকিত্ব বুঝাচ্ছে না। প্রথম দুইটা লাইন দ্বারা একাকিত্ব এবং নিঃসঙ্গতাকে বোঝানো হচ্ছে, এই জন্য অ্যান্সার হচ্ছে এ, একাকিত্ব এবং নিঃসঙ্গতা। আচ্ছা, এরপর বলছে ব্যক্তি জীবন কদরহীন, এ উপলব্ধির ইঙ্গিত সোনারতরী কবিতার কোন লাইনে আছে? কোন লাইনে আমরা বুঝতে পারতেছি যে মানুষের ব্যক্তি জীবনের কোনো দাম নাই? বলো। ব্যক্তি জীবনের দাম নাই, এই যে শূন্য নদীর তীরে রহিনুপুরি, অর্থাৎ কবির যা কিছু ছিল নিয়ে গেছে, কবি কি আর নেয় নাই, উনি একা একা পড়ে আছে। নিঃসঙ্গতা অসহায়ত্বকে বোঝানো হয়েছে। সোনারতরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? দেখো, বলছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শ্রাবণ গগন, শ্রাবণ। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি। যা রূপিবে, রূপিবে মানে হচ্ছে রোপণ করবে, অর্থাৎ তুমি যা রোপণ করবা, তুমি যা যেমন কাজ করবা তেমনি তুমি হচ্ছে ফল ভোগ করবা। তাহলে এই অন্তর্নিহিত তাৎপর্যের সাথে সঙ্গতিপূর্ণ লাইন কোনটা? আমারই সোনার ধানে গিয়েছে ভরি, অর্থাৎ আমি কষ্ট করছি, কষ্ট করে আমি যেই মানে ধান বা সৃষ্টিকর্ম তৈরি করছি। আচ্ছা, উক্ত সঙ্গতির বিপরীতে, বিপরীত মানে অপোজিটে, সোনারতরী কবিতায় অন্তর্নিহিত দর্শন কি? অর্থাৎ এটার সাথে তুমি সোনারতরী কবিতার যে লাইনগুলো পাও সেখানে কি কি সিমিলারিটিস পাও? দেখো, পৃথিবীতে ভালো কাজের ভালো ফল পাওয়া যায়। আমরা যদিও বিশ্বাস করি যে পৃথিবীতে ভালো কাজের ভালো ফল পাওয়া যায়, আমরা এটাও বিশ্বাস করি যে পৃথিবীতে না পাইলেও আমি পরবর্তী যে আমার যে জীবন আছে, আফটার লাইফ, পরকাল, সেখানে গিয়ে আমি আমার কাজের প্রতিদান পাবো। তো আমাদের সোনারতরী কবিতায় কিন্তু কোথাও বলা নাই যে তুমি ভালো কাজ করলে ভালো কিছু পাবা, ভালো কাজ করলে পরকালে তুমি গিফট পাবা। এটা যদিও আমরা বিশ্বাস করি, কিন্তু সোনারতরী কবিতায় কি কোথাও বলা আছে যে তুমি ভালো কাজ করো ভালো ফল ভোগ করবা? কোথাও কিন্তু এটা বলা নাই। তাহলে এই অপশনটা কবিতার ভিত্তিতে নেওয়া যায় না। বাকি দুটো অপশন দেখো, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়, আমরা তো এটাই দেখছি যে ধানকে নিছে কবিকে নেয় নাই, তাহলে এটা ঠিক আছে। মানুষ নশ্বর কর্ম অবিনশ্বর, অর্থাৎ মানুষের মৃত্যু হয় কর্মের মৃত্যু হয় না, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3, বি। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমরা আমাদের বিভিন্ন যে ইউটিউব এবং ফেসবুক গ্রুপ টুপ আছে, এগুলোতে চাইলে হচ্ছে কানেক্টেড হইতে পারো, তোমাদের ইচ্ছা। আর আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই হচ্ছে কবিতাটা আবার নিজের একটু পড়ো, আর কোনো প্রবলেম থাকলে সেটা জানাতে পারো। আপাতত তোমাদের কোনো কোশ্চেন দেখতে পারতেছি না, একটা কোশ্চেন বাদে, আমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল সেটা এখন বলবো না। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।